হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। আমার মায়ের মৃত্যুর 4 ঘন্টার মাথায় আমার বাবা এক যুবতীকে বিয়ে করে আনেন। আর হ্যাঁ, আমিই তাকে হত্যা করেছিলাম। পুলিশ অফিসার সাজিদ অবাক বিস্ময়ে সামনে থাকা মেয়েটির দিকে তাকালো। আজ অব্দি এত সহজে কেউ নিজের দোষ স্বীকারই করেনি। মিস চারুলতা, আপনি তাকে কেন মারলেন? সে আমাকে আমার স্বামীর কাছে বিক্রি করে দিয়েছিল, তাই মেরেছি। স্বামীর কাছে বিক্রি করেছিল? হ্যাঁ, 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে আমার স্বামীর কাছে বিক্রি করে। স্বামীর কাছে কিভাবে বিক্রি করা হয়? চারুলতা এই প্রশ্নের কোনো উত্তর দিল না। পুলিশ অফিসার সাজিদের দিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দিল। তাহলে আপনার স্ত্রী ও তার বন্ধুকেও আপনিও মেরেছিলেন? হ্যাঁ, তাদেরও আমিই মেরেছি। আপনার বাবার খুনি তাহলে আপনি? আপনি কি আমি কি ঠিক বললাম? হ্যাঁ, তাকেও আমি মেরেছি। আপনার ভাষ্যমতে পুলিশ অফিসার হোসেনকেও আপনি মেরেছেন? হ্যাঁ, মিস চারুলতা, আপনি একইভাবে 5টা খুন করেছেন, কিন্তু কেন? চারুলতা এবারেও চুপ করে রইল। তার ঠোঁটে ঝুলে রয়েছে সেই একই রহস্যময়ী হাসি। পুলিশ অফিসার সাজিদ চারুলতাকে বন্দি করে রাখা ছোট কুঠুরি থেকে বেরিয়ে এলো। নিজের ডেস্কে বসে 1 গ্লাস পানি এক চুমুকে শেষ করলেন পুলিশ অফিসার সাজিদ। এমন রহস্যময়ী মেয়ে আজ অব্দি দেখেননি উনি। 7 দিন আগে মেয়েটি নিজে থেকে ধরা দিয়েছে থানায়। তার পিছনে তার পরনে ছিল রক্তলাল এক শাড়ি, হাতে মুখে শুকনো রক্ত লেগেছিল। পুলিশ অফিসার সাজিদের ঠিক সামনের মুখোমুখি চেয়ারটাতে বসে বলেছিলেন, আমি মোট 5টি খুন করেছি, আরও একটা করব। তবে সে কে আমি জানি না। আপনারা আমায় সাহায্য করবেন আমার পরবর্তী খুন করতে। সে এমন ভাবে বলল যেন পুলিশরা বাধ্য যেন তাকে খুন করা ব্যক্তিটির সন্ধান দিতে। কে আপনি? আর আপনার এই অবস্থা কেন? আমি চারুলতা। কিছুক্ষণ আগেই আমি আমার বাবাকে হত্যা করেছি। মানে কেন? আমি 5 জনকে খুন করেছি, আরও একজনকে খুন করব। তার সন্ধান আপনি আমাকে দেবেন। তরুণ পুলিশ অফিসার সাজিদ প্রথমে ভেবেছিল তার মাথায় কোনো সমস্যা আছে, কিংবা সে হয়তো কোনো মানসিক ভারসাম্যহীন সিরিয়াল কিলার। তবে তার মেডিকেল রিপোর্ট প্রমাণ করছে সে সম্পূর্ণ সুস্থ একজন মানুষ। সেই দিনই সাজিদ খান তাকে লকআপে বন্ধ করেন। তারপর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করেন, তবে সে নিরুত্তর। সে শুধু ততটুকুই বলে যতটুকু তার বলতে ইচ্ছে হয়। 5 জন মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে চারুলতা। তার বিরুদ্ধে কেস দায়ের করেছে সাজিদ, কিন্তু এখনো অবধি লাশগুলো ছাড়া আর কোনো প্রমাণ পাওয়া যায়নি। এমনকি হত্যার কারণও এখনো অবধি জানানো হয়নি কাউকে। প্রায় 7 দিন যাবৎ জেলে রয়েছে চারুলতা। পুলিশ অফিসার সাজিদের ভাবনার ঘোর কাটলো সেলফোনের আওয়াজে। স্ক্রিনে ভাসছে পুতুলের মিষ্টি চেহারাটা। পাপা, কি করো? এই তো মা, কাজ করছি। তোমার কিছু লাগবে? আমার একটা রেসিং কার লাগবে। কিন্তু মা, এমন কার তোমার কাছে প্রায় 10টার উপরে আছে। আমার আরো একটা নতুন চাই। শান্ত একটা নতুন কার কিনেছে আজকে, আমারও চাই। আচ্ছা মা, নিয়ে আসবো। তুমি লক্ষ্মী মেয়ের মতো থাকবে। তাদের খেয়াল রাখো। দাদি এত বড়, আমি কিভাবে খেয়াল রাখবো? দাদি তো আমার খেয়াল রাখে। আচ্ছা মা, আমি এখন রাখি, ভীষণ বিজি আছি। তোমাকে পরে ফোন করব। আচ্ছা, রেসিং কার আনতে ভুলো না কিন্তু। মেয়ের ফোন কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো সাজিদ। তার মেয়ের মধ্যে মেয়ে সুলভ কোনো আচরণই পরিলক্ষিত নয়। শান্ত নামের একটা তার বন্ধু আছে, সে সবসময়ই তাকে ফলো করে। এমনকি তার সাজ পোশাক পর্যন্ত শান্তর মতো। অতি আদরের মেয়ে তার, তাকে তো মানাও করা যায় না, না? স্বীকার করতেই হয়, মেয়েকে খুব ভালোবাসে সাজিদ। কিছুক্ষণের মাঝেই হিমেল নামের একজন অফিসার এসে দাঁড়ালো সাজিদের সামনে। সাজিদ তাকে বসার অনুমতি দিল। স্যার, চারুলতা নামের মেয়েটি কেসের ব্যাপারে কিছু বলার ছিল। 5টা লাশের পোস্টমর্টম রিপোর্ট হাতে পেয়েছি আজ। কি এসেছে স্যার, রিপোর্ট? তাদের সবার মৃত্যু কলেজে বের করে নেওয়ার কারণে হয়েছে। আর যত আঘাত করা হয়েছে সব তাদের মৃত্যুর আগে এবং বেশিরভাগই ছুরির আঘাত। একজন এক একজন করে বলো। স্যার, প্রথম খুন হয় সম্ভবত মেয়েটির স্বামী জামাল হোসেনের। লোকটার বয়স মেয়েটার চেয়ে দ্বিগুণ ছিল।
তার শরীরে মোট 37টি ছুরির আঘাত, গোপনাঙ্গে 18 বার আঘাত করা হয়েছে। তবে আঘাতগুলো এমনভাবে করা হয়েছে যাতে তার মৃত্যু না হয়, অর্থাৎ খুব কষ্ট দিয়ে মেরেছে তাকে। হাতে পায়ে গরম ধাতুর দ্বারা আঘাত করা হয়েছে, অতঃপর জীবন্ত অবস্থায় তার কলিজা বের করে আনা হয় এবং এতে লোকটির মৃত্যু হয়। বোঝা যাচ্ছে খুব রাগ থেকে এমন করা হয়েছে। তাছাড়া যে 5 জনকে খুন করা হয়েছে তাদের একজনেরও কলিজা পাওয়া যায়নি। তোমার কি মনে হয় এ ব্যাপারে? স্যার, আমার মনে হয় প্রতিশোধ নেয়ার জন্য এসব করা হয়েছে। দ্বিতীয় জনকে? দ্বিতীয়জন তার স্বামী জামাল হোসেনের বন্ধু সবুজ আলী। তাদের দুজনকে একই সাথে হত্যা করা হয়েছে। তবে সবুজ আলী সম্ভবত জামাল হোসেনের পরে মারা যায়। দুজনের মৃত্যুতে খুব একটা পার্থক্য নেই, তাকেও জামাল হোসেনের মতোই মারা হয়েছিল। তার শরীরে 32টা ছুরির আঘাত, 29টা গোপনাঙ্গে। তাকেও গরম ধাতু, সম্ভবত গরম লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। এমনকি তার কলিজা বের করে ফেলার কারণেই মৃত্যু হয়েছে। স্ট্রেঞ্জ, স্বামীর বন্ধুকে কেন মারলো আমি আজও সেটা বুঝলাম না। স্যার, সম্ভবত ওই মেয়েটি যখন তার স্বামীকে হত্যা করছিল তখন লোকটি দেখে নেয়, তাই তাকে মেরে ফেলেছে। না, তাহলে তাকে এত আঘাত করা হতো না। সম্ভবত এর পেছনে অন্য কোনো কারণ আছে। তৃতীয় মৃত্যু তার সৎ মায়ের। জি স্যার, ওই মূলের শরীরেও 31টি ছুরির আঘাত, তার 2টা বৃষ্টি কেটে ফেলা হয়েছে, গোপনাঙ্গে গরম সীসা ঢেলে দেওয়া হয়েছে। সর্বোপরি তার কলিজা বের করে আনা হয় এবং সে মৃত্যুবরণ করে। এবং তারপরে পুলিশ অফিসার হোসেন, তিনি করিমপুর থানার ওসি ছিলেন। তাকে কেন হত্যা করা হলো সেটাই বুঝলাম না। ভদ্রলোক খুবই ভালো মানুষ ছিলেন, এলাকার লোকজনও তাকে বেশ পছন্দ করত। তার শরীরে 36টি ছুরির আঘাত পাওয়া গেছে, গোপনাঙ্গে 25 বার। যথারীতি তার মৃত্যুও কলিজা বের করার কারণেই হয়। তবে মরার আগে তাকে ইলেকট্রিক শকও দেওয়া হয়। আর পঞ্চম, মেয়েটির নিজের বাবা, তাকে হত্যা করেই সে আমাদের কাছে এসে আত্মসমর্পণ করে। লোকটার মৃত্যু কলিজা বের করে আনার কারণে হয়েছিল। তবে এখানে উল্লেখ্য, লোকটাকে সবচেয়ে বেশি ছুরির আঘাত করা হয়েছে, 57 বার। আর তাকে হত্যা করেছে একাধিক মানুষ, অর্থাৎ ওই মেয়েটি একা ছিল না। স্বাভাবিক, এতগুলো খুন একটা মেয়ে একা করতে পারে না। ও, আর একটা কথা বলতে ভুলে গেছি স্যার, এদের প্রত্যেকেরই শরীরে ড্রাগ স্যাম্পল পাওয়া গেছে। তারা কি করে রেগুলার ড্রাগস নিত? না, শুধু জামাল হোসেন আর সবুজ আলী রেগুলার মাতাল ছিলেন, হয়তো ড্রাগস নিত। আচ্ছা, তুমি এখন যাও। হিমেল চলে যেতেই সাজিদ আবার উঠে দাঁড়ালো। মেয়েটাকে যতক্ষণ অবধি সাহায্যের প্রতিশ্রুতি না দেওয়া হবে ততক্ষণ অবধি সে মুখ খুলবে না। কি হয়েছে তা আন্দাজ করতে পারছে সাজিদ, তবে আন্দাজের উপর তো আর কেস ফাইল করা যাবে না। চারুলতার জবানবন্দি ও সব প্রমাণ চাই এই কেসটা এগিয়ে নিতে। সাজিদ আবারও ফিরে গেল চারুলতাকে বন্দি করে রাখা সেই ছোট কুঠুরিতে। সেখানে একটি লাল বাতি নিভু নিভু জ্বলছে। আপাতত সেই কুঠুরিতে 3টা চেয়ার, একটাই সাজিদ, অন্যটাই সীমা। এই দুজনই এই কেসটা তদন্তের করছে। আর তাদের মুখোমুখি একটা চেয়ারে মূর্তির মতো বসে আছে চারুলতা। নীরবতা ভাঙলো সাজিদ। মিস চারুলতা, বলুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনাকে সাহায্য করব, কিন্তু এর জন্য আমাদের সমস্ত ঘটনা জানা প্রয়োজন। চারুলতার মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই প্রথম সাজিদ ও সীমা দুজনেই ধরতে পারলো মেয়েটার বয়স খুব একটা বেশি না, বড় জোর 17 কি 18 হবে। সীমা একবার সাজিদের দিকে তাকালো, ইশারায় জিজ্ঞেস করলো ব্যাপারটা সে ধরতে পেরেছে কিনা। সাজিদ হ্যাঁ বোধক ইশারা করলো। একই সাথে বেশ অবাকও হলো, এইটুকু একটা মেয়ে কিনা এতগুলো খুন করেছে। মনের মাঝে প্রশ্ন রাখলো না সীমা। তোমার বয়স কত? খুব বেশি তো মনে হচ্ছে না। 19। অদ্ভুত, এই বয়সে এতগুলো খুন করেছো? চারুলতা কোনো উত্তর দিল না, চোখ মুখ পাথরের মতো শক্ত করে বসে রইল। এইবার প্রশ্ন করলো সাজিদ। ঘটনাস্থলে কারোর কলিজা পাওয়া যায়নি, তুমি সেগুলো কি করেছো? খেয়ে ফেলেছি। কি? চমকে উঠলো সাজিদ আর সীমা দুজনেই। হ্যাঁ, খেয়ে ফেলেছি। প্রথমে ছুরি দিয়ে চামড়া ছিঁড়েছি, তারপর বুকের হাড় ভেঙেছি। যখন তারা যন্ত্রণায় কাতরাচ্ছিল, চিৎকার করছিল, আমি না অদ্ভুত এক প্রশান্তি পাচ্ছিলাম। বুক থেকে কলিজাটা বের করে আনলাম, কিন্তু আমার তৃপ্তি হলো না। তার কলিজায় কামড় বসিয়ে দিলাম, মৃতদেহের সামনেই চিবিয়ে খেলাম কলিজাগুলোকে। চারুলতার কথা শুনে বমি চলে আসতে চাইলো সীমা এবং সাজিদের। তাদের এই অবস্থা দেখে ভয়ঙ্কর শব্দে হেসে উঠল চারুলতা। বড্ড ভয়ঙ্কর সে হাসির শব্দ। পুলিশ অফিসার সাজিদ ও
সাজিদ ও সীমা এক দৃষ্টিতে তাকিয়ে রইল এই ভয়ঙ্করী চারুলতার দিকে। তার হাসিটাও কেমন যেন নির্মম। সীমা আর বসে থাকতে পারলো না সেখানে, সাজিদকে ইশারা করে বেরিয়ে আসলো সেখান থেকে। সাজিদও সেখানে বেশিক্ষণ বসে থাকতে পারলো না। যে মেয়ে এত সহজে একজন মানুষের কলিজা ভক্ষণ করতে পারে, সে আর যাই হোক সাধারণ কোনো মানুষ নয়। এই মেয়েকে কিন্তু আমার সুবিধা লাগছে না। স্বাভাবিক। হিমেল কোথায়? হিমেলকে ডেকে পাঠানো হলো সাজিদ আর সীমার সামনে। খুনগুলো কবে হয়েছিল হিমেল? স্যার, তার স্বামী এবং তার বন্ধুকে খুন করা হয়েছিল আজ থেকে 8 মাস আগে। তার সৎ মাকে খুন করা হয়েছিল 5 মাস আগে। পুলিশ অফিসার হোসেনকে খুন করা হয়েছে প্রায় 4.5 মাস আগে। আর মেয়েটির বাবাকে খুন করা হয়েছিল 7 দিন আগে। এতদিন যাবৎ কেসগুলো ভিন্ন ভিন্ন থানায় আলাদা হয়েছিল, তাই এর কোনো সুরাহা করা যায়নি। কিন্তু মেয়েটা সব স্বীকার করার পর আমরা কেসগুলো একসাথে মিলিয়েছি। আর আজই থানা থেকে সবার পোস্টমর্টমের রিপোর্ট এসেছে। সবার কেস আলাদা থানায় দায়ের করা হয়েছিল? জি স্যার, মেয়েটির সৎ মাকে খুন করা হয় তার মামার বাড়িতে। জামাল হোসেন আর সবুজ আলীর কেস দায়ের করা হয় সুজয়নগরে। আর পুলিশ অফিসার হোসেনের কেস তদন্ত হয় করিমপুর থানায়। মেয়েটি কোন গ্রামের? মেয়েটি করিমপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ছিল বিয়ের আগে। সবাই এক নাম চেনে। আর বিয়ে হয় সুজয়নগরে। চারুলতা ছোট কুঠুরি ফাঁক থেকে এইসব কাহিনী দেখছে। তাকে মোটেও ভীত দেখা যায় না, বরং মুখে আবারও ফুটে ওঠে রহস্যময় হাসি। চোখ বন্ধ করে চারুলতা মনে করে তার জীবনের অভিশপ্ত অতীতকে। হাতে বানানো বড়শি দিয়ে নদীতে মাছ ধরার চেষ্টা করছে চারু, তবে খুব একটা সুবিধা করতে পারছে না সে। অপরদিকে হামিদ খুব দ্রুত একের পর এক মাছ ধরে চলেছে। তার বড়শিটাও 1 টাকা দিয়ে বাজার থেকে কিনে আনা, কিন্তু চারুর কাছে পয়সা ছিল না বিধায় সে বড়শি কিনতে পারেনি। চারুর অবস্থা দেখে উচ্চ স্বরে হেসে উঠল হামিদ। কি রে, তুই নাকি আমার চেয়ে বেশি মাছ ধরবি? কই, একটাও তো ধরতে পারলি না। বাসায় গিয়ে মারে বলমু সব মাছ যেন আমারে ভাইজা দেয়, তোরে যেন এক টুকরো না দেয়। তুমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছো বড়শি, আমার থাকলে আমিও পারতাম। মাছ ধরা বুঝি এতই সহজ? এসব মেয়ে ছেলের কাজ না। যা যা, বাসায় যা, মারে গিয়ে মাছ ভাজার ব্যবস্থা করতে বল। আমি কেন বলবো? তুমি কি আমাকে মাছ খেতে দিবে? চারুর কথা অবিকল নকল করে তাকে ভেঙালো হামিদ। শুদ্ধ ভাষায় কথা কইতে আইছে। লেখাপড়ার একমাত্র তুই করস নাকি? আমরা করি না? কই, আঞ্চলিক ভাষায় কথা কইতে তো আমাদের আত্মসম্মানে লাগে না? আমি তো তোমার মতো ফাঁকিবাজি করি না। আমি ভালো করে লেখাপড়া করি। মাস্টার মশাই বলেছে সবার শুদ্ধ বাংলা ভাষায় কথা বলা উচিত। রাখ তোর মাস্টার মশাই, মারে গিয়া বল সব ব্যবস্থা করতে। আমি কি পাবো? তোরে একটা রুই ভাজা দিমুনে, এখন যা। অনেকদিন পরে মাছ ধরতে এসেছিল চারু, তাই সে যেতে চাইল না, কিন্তু রুয়ের লোভে পড়ে আর সেখানে থাকা সম্ভব হলো না। নবম শ্রেণীতে পড়া কিশোরী চারুলতা ছুটে চলল বাড়ির দিকে। এত বড় মেয়েকে রাস্তাঘাটে দৌড়াতে দেখে নাক মুখ ছিটকালেন অনেকেই। চারু এসবে পাত্তা দিল না। বাড়ির উঠোনেই গিয়ে পৌঁছাতে কান্নার আওয়াজ পাওয়া গেল। চারু মুহূর্তেই থেমে গেল। কি ব্যাপার? ওর মা কাঁদছে কেন? বাবা কি আবারও ওর মাকে মারছে? চারু আবার দৌড়ে ঘরের ভিতর প্রবেশ করলো। নাজিমউদ্দিন নামক তার তথাকথিত পিতা ইচ্ছে মতো মেরে চলেছে তার মা মনোরমাকে। চারু দ্রুত গিয়ে থামাতে চাইল তাকে। বাবা কি করো? আমাকে মারছো কেন? দূরে যা অপয়া, অলক্ষী তুই। এক অলক্ষী হইয়া তুই আর এক অলক্ষীরে বাঁচাইবার আইসস। কি বলো এসব? নাজিমউদ্দিন চারুকে আর কিছু বলার সুযোগ দিলেন না, আবারও মারতে শুরু করলেন মনোরমাকে। বাধা দিতে গিয়ে চারুও বেশ আঘাত পেল। অতঃপর ক্লান্ত হয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন নাজিমউদ্দিন। চারু মাকে ধরে ওঠালো। মনোরমা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। চুপচাপ উঠে রান্নাঘরে চলে গেলেন। চারু অবাক বিস্ময়ে তার মাকে দেখলো। কেমন পাথরের মতো আচরণ, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মা, তুমি এখনো কেন পড়ে আছো এখানে? মাস্টার মশাই বলেন অন্যায় করা আর অন্যায় সহ্য করার সমান অপরাধ। তুমি কেন চলে যাও না এই নরক থেকে? মনোরমা জোরে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন চারুর গালে। চারু হতভম্ব হয়ে গেল মায়ের এরূপ আচরণে। মায়ের সংসার ভাঙতে চাস তুই? বিয়ের পর জামাইয়ের বাড়ি মায়াদের আসল পরিবার, আর কখনো এইসব মুখে আনবি না।
কিন্তু মা, প্রতিদিন বাবা তোমার গায়ে হাত তোলে, এটা তো ঠিক না। আমার গায়ে তোলে তাতে তোর কি? যা হাত মুখ ধুয়ে আয়, খাবার দিচ্ছি। হামিদ কই গেল? নদীতে মাছ ধরে, বলছে সব ব্যবস্থা করে রাখতে, এসে মাছ ভাজা দিয়ে ভাত খাবে। মনোরমা কিছু না বলে রান্নাঘরে চলে গেল। চারুও কল ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে নিল। কিছুক্ষণের মাঝেই হামিদ চলে এলো। মনোরমা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। হামিদ বেশ অবাক হলো মায়ের এই আচরণে। সেও কলঘর থেকে হাত মুখ ধুয়ে চারুর পাশে এসে বসে পড়ল। মায়ের কি হয়েছে রে? বাপজান আবারও মারে মারছে? চারু কিছু না বলে চুপচাপ মাথা নাড়ল। হামিদের প্রচন্ড রাগ হলো নিজের বাবার উপরে, কিন্তু এই বিষয়ে কোনো কিছু বলার সাহস তার নেই। ছেলে বলে শুধু হামিদকেই কিছুটা ভালোবাসে নাজিমুদ্দিন, কিন্তু স্ত্রী বা কন্যার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা কাজ করে না তার ভিতর। মাছ ভেজে দুই ছেলে মেয়েকে ভাত বেড়ে দিলেন মনোরমা। চালু বলে উঠল, তুমি খাবে না মা? তোরা খা, আমি পরে খাবো, তোর বাপজান আসুক। চারু আর কিছু বলল না। এই লোক যতই মনোরমার উপর অত্যাচার করুক না কেন, মনোরমা তাকে ছেড়ে এক বেলাও খায় না। এই কাহিনী ছোট থেকে দেখে আসছে চারু। এতে নাকি স্বামীর কল্যাণ হয়। খাওয়া শেষে চুপচাপ উঠে গেল চারু। হামিদ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। চারু মায়ের সাথে হাত লাগিয়ে দু একটা কাজ করলো। তবে মনোরমা চারুকে বেশি কাজ করতে দিলেন না। কিছুক্ষণ বাদেই পড়তে বসতে বললেন। এই গ্রামে চারু সহ মোট 4 জন মেয়ে নবম শ্রেণীতে পড়ে। বাকিদের বিয়ে হয়ে গেছে, অনেকের তো বাচ্চাও আছে। দুপুর থেকে বিকেল অবধি পড়লো চারু। আজ অবধি কেউ ওকে প্রথম রেখে দ্বিতীয় করতে পারেনি। বিকেল হতেই হাঁটতে বের হলো চারু। বিকেলে ঘরে বসে থাকা যায় না। হাঁটতে হাঁটতে কখন সোনালী ঘির পাড়ে চলে এসেছে খেয়ালই করেনি সে। খেয়াল হতেই একটা শুকনো ঢোক গিলল। এখনো সন্ধ্যা হয়নি, তাও চারিদিক কেমন অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে। অদ্ভুত নির্জন এই জায়গা। সবাই বলে ওই দিঘিতে নাকি একটা মেয়ের আত্মা থাকে। কেউ একা এখানে আসলে পানির মধ্যখানে নিয়ে গিয়ে তাকে মেরে ফেলে। আশেপাশে একজন মানুষও দেখা যাচ্ছে না। কিভাবে চারু এখানে এসেছে সে নিজেও বলতে পারে না। মনে মনে দোয়া দুরুদ পড়ছে আর মাস্টারমশাইয়ের কথা মনে করছে। প্রেতাত্মা বলে কিছুই হয় না। হঠাৎই কারোর গলার আওয়াজে চমকে উঠল চারু। বুকে 3 বার থুতু ছেটালো। কি রে চারু, ভয় পাইলি নাকি রে? ভয় পাবো কেন? তুমি কি বাঘ না ভাল্লুক তোমাকে ভয় পেতে হবে? তাহলে বুকে থুতু ছিটালি কেন? আমি চমকে গিয়েছিলাম। তুমি এখানে কি করো? তুই এইখানে কি করস? ভয় ডর কিছু নাই নাকি? কিসের ভয়? দেখিতে থাকা মেয়ের ভয়। মাস্টার মশাই বলছে প্রেতাত্মা বলতে কিছুই নেই। তুই এত সুন্দর কইরা কেমনে কথা বলস রে চারু? আমারও এমনি কথা কইতে ইচ্ছা করে। তো বলো না কেন? এইটাই তো আসল বাংলা ভাষা। আমি তো পারি না, তুই আমারে শিখাবি চারু? তুমি শিখবে? শিখমু। আমাদের বিয়ার পর তুই আমারে শেখাবি। কি বলো এগুলা? ঠিকই তো বলছি, দেখিস আমি ঠিকই তোরে বিয়া করবো। দেখা যাবে। বাসায় যাচ্ছি আমি। তুমি ওই দিঘির পাড়ে বেশিক্ষণ একা থেকো না শাওন ভাই। যেখানে যাচ্ছিলে তাড়াতাড়ি চলে যাও। সাবধানে যাইস চারু, সন্ধ্যা হয়ে এলো। এই সময় বেশি বাইরে থাকিস না। ট্রেনারা এই সময় খুব পছন্দ করে। কারা? আরে তেনাদের চিনিস না? তেনাদের নাম মুখে আনতে নেই। এইসব মিথ্যে কথা। সত্য মিথ্যা তোরে যাচাই করতে হইব না। তুই বাসায় যা। তাছাড়া সুন্দর মায়া সন্ধ্যায় রাতে বাইরে থাকলে তেনাদের নজর লাগে। চারু আর কথা বাড়ালো না, চুপচাপ দৌড়ে গেল বাড়ির দিকে। বাড়িতে ঢুকতেই রুবেলের মাকে দেখা গেল মনোরমার সাথে। কি রে চারু, এই সন্ধ্যা রাতে কই গেছিলি? এমনি হাঁটতে গিয়েছিলাম। হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। শরীর তো তোর এমনিই ভালো, বড় তো কম হইলে না। বিয়া শাদি কি করবি না? বেশি বয়স হয়ে গেলে তো আর কেউ নিবে না। চারুর মেজাজ গরম হয়ে গেল। এই মহিলা ওকে দেখলেই শুধু বিয়ের কথা বলে। আগে লেখাপড়া করি, নিজের পায়ে দাঁড়াই, তারপর বিয়ে করব। এত লেহাপড়া কইরা কি হইব? ওই তো পরের বাসায় গিয়া কাম করতে হইব। মনোরমাকে নিরুত্তর দেখে রুবেলের মা নিজের সপক্ষে যুক্তি দিয়ে বললেন, কি গো ভাবি, মাইয়া তো বড় হইছে, বিয়া দাও না কেন? হ্যাঁ, পরে দেখবা কখন কোন পোলার লাগে চইলা গেছে। বয়স থাকতে থাকতে বিয়া দিয়া দাও। এবার মেজাজ চটে গেল। বহু কষ্টে আর নিজেকে সামলাতে পারলো না। হ্যাঁ কাকি, ঠিকই বলছো। অতিরিক্ত পাকনা মেয়েগুলো বাসায় কিছু না জানিয়েই পালিয়ে যায়। তোমার মেয়েও না পাশের গ্রামের সুরজের সাথে পালাইলো।
তোমরা নেহাত ভালো বাপ মা তাই মেনে নিছো। রুবেলের মায়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবেনি চারুলতা এমন একটা উত্তর দেবে তাকে। উপাস থেকে মনোরমা গর্জে উঠল। চারু, কি হইতেছে? বড়দের মুখে মুখে কথা কস না, যা হাত মুখ ধুইয়া ঘরে যা। চারু আর কিছু বলল না। মা সব সময় লোকলজ্জার ভয়ে থাকে, তাই বুঝেও উচিত কথা বলার সাহস নেই। কিন্তু চারু তো এসব মানতে পারে না। চারুলতা, আপনি এখনো বলেননি আপনার কেন তাদের এমন নৃশংসভাবে হত্যা করেছেন? আপনি না বললে তো আমরা বুঝতে পারবো না, তাই না? আপনাকে সাহায্য করতে পারবো না। পুলিশ অফিসার সাজিদের কথায় তার দিকে তাকালো চারুলতা, স্বচ্ছ চোখের চাহনি। এই মুহূর্তে চারুলতাকে দেখে কেউ ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারবে না সে এমন নৃশংস ভাবে কাউকে হত্যা করতে পারে। এই হত্যায় আপনি ছাড়া আরো এক বা একাধিক মানুষ ছিল। কে তারা? কোথায় আছে? চারুলতা দুটো প্রশ্নের কোনোটারই উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুলিশ অফিসার সাজিদের দিকে। এমন চাহনি নিঃসন্দেহে বিরক্তিকর। সাজিদের চোখে মুখে বিরক্তি নিয়ে এসে বলল, সব কথায় আপনি ফেল ফেল করে তাকিয়ে থাকেন কেন চারুলতা? আপনার কি মনে হয় আপনি না বললে আমরা কিছু খুঁজে বের করতে পারবো না? একটা কথা মনে রাখবেন, আপনি আমাদের মতো যত পরিশ্রম করাবেন আপনার শাস্তিও ততটা কঠিন হবে। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও এবার উচ্চ স্বরে হেসে উঠল চারু। হাসির শব্দ মিষ্টি নয়, বড্ড ভয়ানক। এতক্ষণে প্রথমবারের মতো কথা বলল চারু। ভয় দেখাচ্ছেন? হ্যাঁ, দেখাচ্ছি। যেই মেয়ে নিজে এসে আত্মসমর্পণ করতে পারে সে শাস্তির ভয় পায় বলে আপনি বিশ্বাস করেন? সাজিদ কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো চারুলতাকে। এর মধ্যেই ছোট কুঠুরিতে আগমন হলো হিমেলের। সে সাজিদের কাছ থেকে অনুমতি নিয়ে বসে পড়ল। চুপি সারে কিছু কথা বলল সাজিদকে। সাজিদের ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। চারুলতা, আপনি কি এইবার মুখ খুলবেন নাকি আমি খুলবো? কি বলবেন? আপনি তো কিছু জানেনই না। আপনি শুধু আমার মুখ দেখে সব কথা বের করার জন্য ফাঁদ পেতেছেন। সাজিদ ভেতরে ভেতরে অবাক হলেও মুখে প্রকাশ করলো না। চারুর এটা বোঝার কথা ছিল না, মেয়েটি বুদ্ধিমান। আমি সত্যিই সব জানি চারুলতা। আজকালকার মানুষ বোঝা পড়তায়। আমি বুঝতে পারছি আপনার সাথে খারাপ কিছু হয়েছে। আপনার স্বামী রেগুলার আপনার সাথে খারাপ ব্যবহার করত। স্বামীর অবর্তমানে আপনাকে রেপ হতে হয়। তার ওই বন্ধুর কাছে কিন্তু স্বামীর কাছে বিচার পান না। তাই ছুটে যান পুলিশের কাছে, কিন্তু আজকাল ধর্ষিতার জন্য প্রতিবাদ করা হয় না। সবাই সেই মেয়েটাকে খারাপ ভেবে নেয়। পুলিশ অফিসার হোসেনও আপনার অসহায়তার সুযোগ নেয়। আর আপনার বাবার পরকীয়া ছিলেন, তাই আপনার মা মনোরমাকে খুনে করে শেফালি নামক এক যুবতী তাকে বিয়ে করে। তার সবার উপর রাগ থেকেই আপনি তাদের মেরে ফেলেছেন, তাই না? শুধু শুধু ঘটনা পেঁচানোর কারণে আপনার স্টেটমেন্ট চাই কেসটা কোর্টে পেশ করতে। তাই স্টেটমেন্ট পেপারে সাইন করে দিন, এটাই ভালো হবে। আমার খুনগুলোর ধরন দেখলে সবাই হয়তো এই কথাগুলোই ভেবে নেবে, কিন্তু আমি যদি বলি এই সব ঘটনার কোনোটাই আমার সাথে ঘটেনি, বাস্তব জীবনে চারুলতার কোনো অস্তিত্বই নেই। এসব কি বলছেন আপনি? দেখুন, আপনি কেসটার মোড় অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন না। যা সত্যি সেটা স্বীকার করে নিন। আমি সত্যিই বলছি, আপনার চিন্তাধারা আমার জীবনের 10% অবধিও পৌঁছতে পারেনি। সাজিদের সাথে সাথে হিমেলও প্রচন্ড অবাক হয়। এতদিন ও নিজেও ভাবছিল এসব ঘটনার কারণেই চারুলতা এতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে। সাজিদ অবাক হলেও তার চোখে মুখে সেটা ফুটে উঠল না, কিন্তু হিমেলের মুখে সেটা স্পষ্ট। হিমেলের এই মুখ দেখে চারু বলে উঠল, আপনার কি হয়েছে? চেহারা এমন লাগছে কেন? খিদে পেয়েছে নাকি? আমি কিন্তু আপনাকে একটা খাবার সাজেস্ট করতে পারি। চারুর মুখে এই কথা শুনে আবারও দুজনে অবাক হলো। তাদের উত্তর না পেয়ে চারু নিজেই বলল, খাবারটা হলো মানুষের মাংস। আমার বাবার মৃত্যুর আগেই আমি তাকে রান্না করিয়ে খাইয়েছিলাম আমার সৎ মায়ের মাংস। সে অবশ্য জানতো না সেটা। খাওয়ার পরে আমি জানিয়েছিলাম এইটা তারই প্রাণপ্রিয় স্ত্রীর শরীরের মাংস। হত্যার সময় আমি কেটে নিয়েছিলাম। তার কাছে কিন্তু বেশ লেগেছিল। আমার কাছেও তার হৃদযন্ত্রের স্বাদ বেশ লেগেছিল, এমনকি মাংস বেশ তৃপ্তি নিয়ে খেয়েছি। আপনি খাবেন? হিমেল হতভম্ব হয়ে তাকিয়ে রইল চারুর দিকে, চোখে মুখে স্পষ্ট ভয়। হিমেলকে ভয় পেতে দেখে চারু এক পৈশাচিক আনন্দ পেল। এই জগতে সবচেয়ে মজাদার খাবার কি জানেন? মানুষের মাংস।
খেয়েছি, আমি খেয়েই বলছি। মানুষের মাংসের বিরিয়ানি রান্না করে আমি আমার বাবাকেও খাইয়েছি। তার কাছেও নাকি এই বিরিয়ানি জগতের শ্রেষ্ঠ বিরিয়ানি মনে হয়েছে। হিমেলের গা গুলিয়ে উঠল। বিরিয়ানি তার প্রিয় খাবার ছিল, কিন্তু এখন চারুর কথা শুনে মনে হচ্ছে এই জীবনে আর কখনো তার বিরিয়ানি খাওয়া হবে না। সব সময় চারুর এসব কথা মনে পড়বে। হিমেল তাড়াতাড়ি চলে গেল সেই কুঠুরি থেকে। কে জানে চারু আবার কখন কি বলে দেয়। হিমেল চলে যেতেই সাজিদ আবার তাকালো নৃশংস এই চারুর দিকে। চারু যে নিজে নৃশংসতার পরিচয় দিতে এসব বলছে তা সে ভালোই বুঝতে পারছে। তবে মৃত্যুর পর শেফালির শরীরে কিছু মাংস কেন পাওয়া যায়নি সে প্রশ্নের উত্তর পরিষ্কার। আপনি কখনো নিজের এতিম ভাতিজিকে বিয়ে করতে পারবেন? মানে তখন থেকে আপনি কি সব উদ্ভট কথা বলছেন? উদ্ভট কথা? হ্যাঁ, উদ্ভটই তো। তবে আপনি কি জানেন এই উদ্ভট ঘটনাও ঘটেছে কার সাথে? আমার নিজের বাবা আর সৎমা শেফালির সাথে। শেফালি ছিল আমার বাবার ভাতিজি। বাবা মা ছিল না তার। শেফালিকে শেফালিকে আপু ডাকতাম, শেফালি আপু। আর আমার ভাই হামিদ ডাকতো শেফালি আপা। কে জানতো এই শেফালি আপুই একসময় পরে আমাদের সৎ মা হিসেবে আমাদের ঘরে প্রবেশ করলো। বাবা আমাকে আর আমার ভাইকে জোর গলায় জানিয়ে দেয় এই কথা যেন গ্রামবাসীর কানে না যায়। সাজিদ হতভম্ব হয়ে বসে রইল। ও আসলেই উপলব্ধি করতে পারছে চারুর কথার সত্যতা। আসলেই চারুর জীবনের 10% উদ্ধার করতে সক্ষম হয়নি সে। এই কেস যতটা দেখা যায় তার চেয়েও অনেক বেশি রহস্যময়। আপনার বাবা নাস্তিক ছিল, স্ত্রী মৃত্যুর 4 ঘন্টা পরে আপন ভাতিজাকে বিয়ে করলেন। চারু সাজিদের এই প্রশ্নের কোনো উত্তর দিল না, চুপচাপ মেঝের দিকে তাকিয়ে রইল। চারুমা, আজই বাইরে যাস না, তোরে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি। মনোরমার কথায় তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো চারু। আজ তার পরীক্ষা আর মনোরমা কিনা তাকে বাইরে যেতে নিষেধ করছে। কি বলো মা, আজ আমার পরীক্ষা, যেতেই হবে। না গেলে হয় না, ভোরের স্বপ্ন সত্যি হয়। তুই যাস না, পরীক্ষা পরে দিস। মা, পরীক্ষা পরে দেওয়ার নিয়ম নেই, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। পরীক্ষা শেষেই আমি বাড়ি চলে আসবো। চারুর কথায় মনোরমার মন গলল না। চারুকে খাইয়ে দিয়ে হামিদকে বলল চারুকে যেন স্কুলে পৌঁছে দেয়, আবার আসার সময় নিয়ে আসে। আমি পারুম না, আমার বন্ধুকেও সাথে আইস খেলা আছে। মুখে মুখে কথা কস না হামিদ, লেখাপড়া তো কিছু করস নাই, আবার মুখে মুখে তর্ক। যা, চারুরে লইয়া স্কুলে যা। মায়ের ধমক খেয়ে চুপচাপ বাধ্য ছেলের মতো চারুকে স্কুলের দিকে নিয়ে গেল হামিদ। স্কুলের গেটে পৌঁছাতেই হামিদ বলল, শোন চারু, আমি খেলতে যাইতেছি, একা একা বাসায় চলে যাবে, আর মারে বলবে আমি তোরে বাসার গেট পর্যন্ত আগায় দিছি, মনে থাকবো? হ্যাঁ বোধক মাথা নাড়লেও সে মনে মনে বিপরীত কাজ করার সিদ্ধান্ত নিল। অর্থাৎ বাসায় গিয়ে বলে দেব হামিদ ওকে শুধু স্কুলে পৌঁছে দিয়েছে কিন্তু নিয়ে আসেনি। হামিদ অনেকবার ওকে মিথ্যে বলে মার খাইয়েছে, এখন সুযোগ হামিদকে মার খাওয়ানোর। এমন সুযোগ কি ছাড়া যায়? পরীক্ষা ভালোভাবেই শেষ হলো চারুর। এভাবে পরীক্ষা দিলে নিশ্চয়ই এসএসসিতে ফার্স্ট ডিভিশন থাকবে চারুর। নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চিন্তা করে বেশ আনন্দিত হলো সে। নিজের পায়ে দাঁড়িয়ে সবার আগে মনোরমাকে ও এই নরক থেকে মুক্ত করবে। হামিদ আর ওর বাবাকে এখানে রেখে চলে যাবে, চারু আর ওর মাকে নিয়ে। কিন্তু কিছুক্ষণের মাঝেই চারু তার সিদ্ধান্ত বদলায়। হামিদকেও নিজের সাথে নিয়ে যাবে। হামিদকে না হয় বাজার সদাই আনানোর কাজে লাগিয়ে দেওয়া যাবে। মাটির পথ ধরে বাড়ির দিকে হেঁটে চলেছে চারু। রাস্তার আশেপাশে এই সেই গাছ, একই সাথে দেখছে চারু নিজের এই অপরূপ জন্মভূমিকে। চারিদিকে শীত বেশ ভালোই জাঁকিয়ে বসেছে। আজ সকালে মা গাছ কাটা খেজুরের রস খেতে দিয়েছিল ওকে। এই গ্রামে প্রায় 100 খেজুর গাছ আছে। গ্রামের প্রত্যেকে তৃপ্তি ভরে সেই রস খেতে পারে। সূর্য উঠলেও উষ্ণতা ছড়াতে ব্যর্থ হচ্ছে সে। কিছুটা দূরেই একটা ধান ক্ষেত দেখা যাচ্ছে। কিছুদিন আগেই জমির সব ধান কেটে ফেলা হয়েছে। তার থেকে কিছুটা সামনেই নদী, মরা নদী, স্রোত নাই, পানিও বেশি না। নদীর মাঝে গেলে হাঁটুর একটু উপরে পানি। নদী পার করতে হলে বেশিরভাগ মানুষ লুঙ্গি হাঁটুর ওপর গুটিয়ে তুলে নদী পার করে ফেলে। আর মহিলাদের পারাপার হওয়ার জন্য
ছোট একটা নৌকা, যদিও নদীর পানি খুব বেশি না, তাও বেশ কাজে দেয়। যাদের বাসায় চাপকল নেই তারা ওই নদীর পানি দিয়ে কাজ করে। বাচ্চারা তো দুপুর হলেই সেই নদীতে গিয়ে ঝাঁপ দেয়। যাদের বাসায় চাপকল আছে তারাও মাঝে মধ্যে নীরবে এই হাঁটু অবধি পানিতে গোসল করে। গ্রামে মোট 4টা পুকুর রয়েছে, তবে সাধারণ মানুষ ব্যবহার করতে পারে মাত্র 2টা, কারণ বাকি 2টা জমিদার বাড়িতে আছে, সেখানে অন্য কেউ ঢুকতে পারে না। পুকুর 2টা, একটা মেয়েদের আর একটা ছেলেদের। কেউ ভাগ করে দেয়নি, কিন্তু গ্রামের সবাই এটাই মেনে চলে। গ্রামের ঠিক মাঝ বরাবর রয়েছে একটা বট গাছ। গ্রামে এই ভুতুড়ে গাছ নামেও পরিচিত। এই গাছ নিয়ে প্রচলিত আছে একটা মেয়ে এই গাছের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে রাতে এখান দিয়ে গেলে নাকি অনেকেই হাসির শব্দ, মেয়ে মানুষের নুপুরের শব্দ শুনতে পায়। চারু এসবে খুব বেশি বিশ্বাস না করলেও একেবারে অবিশ্বাসও করে না। জায়গাটা যথাসম্ভব এড়িয়ে যায়। গ্রামে প্রায় সবাই 3টা জায়গা এড়িয়ে চলে, তাই দিন হোক বা রাত ওই জায়গাগুলো সবসময় নিস্তব্ধ। সোনাদিঘির পার, ওই বট গাছ আর তেঁতুলতলা। তেঁতুলতলা দিয়ে রাতে যাওয়ার সময় অনেকেই অজ্ঞান হয়ে পড়ে থাকতো। চারু নিজেও অমল কাকাকে দেখেছে তেঁতুলতলায় অজ্ঞান অবস্থায় পড়েছিল। বেশ ভয় পেয়েছিল সে। মাস্টারমশাইয়ের কাছে অবশ্য এর ব্যাখ্যা জানতে চেয়েছিল চারু। তিনি বলেছেন, রাতের বেলা তেঁতুল গাছে নাকি কার্বন ডাই অক্সাইড ছাড়ে, আর তেঁতুল তলা দিয়ে নিয়ে এমনিও মানুষের মনে ভয়। তেঁতুল তলা দিয়ে যাওয়ার সময় মানুষ অক্সিজেন পায় না এবং ভয় পায়, এবং এই দুটো একত্রিত হয়ে মানুষটি অজ্ঞান হয়ে যায়। চারু মেনে নিয়েছে মাস্টারমশাইয়ের কথা, কিন্তু তাও মনের কোণে ভয় রয়েই যায়। তাই চারু আর ওদিকে এগোয় না। সম্পূর্ণ রাস্তা জনমানবহীন, কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ক্ষীণ আওয়াজে গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে। এই গ্রামে শুধু জমিদার বাড়িতে আর মজিদ কাকার গাড়ি আছে। জমিদাররা হলে ঠিক আছে, কিন্তু মজিদ কাকার সামনে পড়তে চায় না চারু। ভদ্রলোকের দৃষ্টি খুব একটা স্বাভাবিক লাগে না চারুর। গাড়ির শব্দ ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল। যা ভয় পেয়েছিল তাই। মজিদ কাকার গাড়ি এটা। চারু দ্রুত পা চালিয়ে বাসায় যেতে চাইল, কিন্তু তা আর হলো না। মজিদ চারুর সামনে এসে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিল। পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হেসে বলল, কিরে চারু, কই যাস? বাসায় যাই, তাড়াতাড়ি যেতে হবে, পথ ছাড়ো। তাড়াতাড়ি যাইতে হইব তো পথ ছাড়মু কে? আয় আমার গাড়িতে আয়, তোরা পৌঁছাইয়া দেয়। লাগবো না, তুমি যাও। মজিদ গাড়ি থেকে বেরিয়ে এলো। চারুর যেন গলা শুকিয়ে এলো। আশেপাশে কাউকেই দেখা যাচ্ছে না। মজিদও একবার ভালো করে চারপাশটা দেখে নিল। এবার সে চারুর হাত ধরে বলল, আরে লজ্জা পাইস না, আয় আমি বাড়ি পৌঁছে দেই। আমার কাছে কি তোর শরম পাওয়া সাজে? তোর জন্মাইবার দেখছি আমি, আয় আমার লগে আয়, আমি নিয়ে যাই। আমি যেতে পারবো কাকা, আমার হাত ছাড়ো। কি সমস্যা তোমার? তুমি আমাকে গাড়িতে তুলছো কেন? বললাম তো আমি যেতে পারবো। মজিদ কাকার গাড়ি এসে থামলো গ্রামের ঠিক মাঝখানে, সেই বটগাছের নিকট। সবকিছু স্বাভাবিক থাকলেও চারু এখানে আসে না আর। মজিদ এই অবস্থায় তাকে এখানে নিয়ে এসেছে। রাত হোক দিন হোক কেউই এখানে তেমন আসে না, তাই মজিদের কাছে হয়তো এখন এর চেয়ে ভালো জায়গা নেই। আমাকে এখানে নিয়ে আসছো কেন তুমি? ছাড়ো আমাকে, আমাকে বাসায় যেতে দাও, আমি কিন্তু চিৎকার করব। এত কথা কস কে? আমি তো তোরে ঘোরানোর জন্য নিয়ে আসলাম, দেখ কি সুন্দর গাছ। কথা বলতে বলতে মজিদ চারুকে গাড়ি থেকে নামালো। চারু প্রাণপণে মজিদের কাছ থেকে নিজের হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু মজিদের শরীরে যেন অসুর ভর করেছে। সেই অসুরের কবল থেকে কোনো ক্রমেই নিজেকে মুক্ত করতে পারছে না চারু। চারু মজিদের হাতে কামড় বসিয়ে দিল। এতে মজিদ তো ওকে ছাড়লই না, বরং চুলের মুঠি ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। চারু প্রাণপণে চিৎকার করছে, কিন্তু ও জানে এই ভর দুপুরে এই গাছতলায় ভুল করেও কেউ পা রাখবে না। তাই আর নিজের শক্তি ভাবে খরচ না করে মজিদের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করলো। এমন ছটফট করতেছিস কেন চারু? মজিদ কাকা না তোরে কত আদর করে, তোরে আদর করতেই তো নিয়ে আইতাছি। ছাড়ো আমাকে, আমাকে যেতে দাও,
মা আমার জন্য চিন্তা করছে। তোর মারে আমি বোঝাইয়া বলমু, তুই একদম চিন্তা করিস না। চারুর দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে ওর আর বাঁচার কোনো উপায় নেই। মনে মনে আল্লাহকে ডেকে চলেছে। মনে হচ্ছে এখানেই হয়তো কেউ চলে আসবে আর চারুকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। কিন্তু চারু জানে এই ভর দুপুরে এখানে কেউ আসবে না, আসার কথাও নয়। কিন্তু আসার কথা না হলেও কিছুটা দূর থেকেই পুরুষালী কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ওখানে কে? আওয়াজটা শুনে চারু যতটা স্বস্তি পেল তার চেয়ে বেশি ভড়কে গেল মজিদ। সে চারুর হাত ছেড়ে দিল। ইতিমধ্যেই শার্ট প্যান্ট পরিহিত এক যুবক ওদের সামনে এসে দাঁড়ালো। এই গ্রামে এখনো শার্ট প্যান্ট পরার চল হয়নি। শুধুমাত্র জমিদার বাড়ির ছেলেরাই শার্ট প্যান্ট পরে, যারা ঢাকা গিয়ে লেখাপড়া করে কিংবা ব্যবসা করে তারা। যুবকটি মজিদকে দেখেই জিজ্ঞেস করলো, কে আপনি? আর এই মেয়েটিকে এইভাবে টানছেন কেন? আমি মজিদ ছোট সাহেব, আপনি মনে হয় আমাদের চিনতে পারেন নাই। আমি আপনাকে ধরনের ব্যবসার। মজিদকে কথা শেষ করতে দিল না যুবকটি। তার আগেই বলে উঠল, মেয়েটিকে এইভাবে টানছেন কেন? ও আমার বন্ধুর মায়া, বড় ভালা মায়াডা, কিন্তু জেদ করলো তারে এই বট গাছের সামনে ঘুরতে লইয়া আইতে হইব। আপনি বলেন এই ভর দুপুরে কেউ এমন বায়না করে? সে সম্মতি নিতে চারুর দিকে তাকালো, কিন্তু চারু জানে এটাই তার বাঁচার একমাত্র সুযোগ। তাই চিৎকার করে বলল, মিথ্যে কথা। মজিদ কাকা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। এই সব কি কইতাছস চারু? আমি তোর বাপের সমান, আমার উপর এমন অপবাদ দিতে পারলি তুই? কিছুক্ষণ আগে যখন আপনাকে এইভাবে টেনে এইখানে নিয়ে আসছিল, তখন মনে হয় নাই আমি আপনার মেয়ের সমান? এই শীতেও মজিদ কুলকুল করে ঘামতে লাগলো। পাঞ্জাবির হাতায় ঘাম মুছে বলল, তোরে আমি মায়ার মতো দেহি চারু, আর এই তুই কিনা আমারে এত বড় অপবাদ দিলি? কথাটা বলে চারু কিংবা এই যুবকটিকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের গাড়িতে উঠে চলে গেল সে। এক প্রকার পালিয়ে বাঁচা যাকে বলে। যুবকটি বোধ হয় তাকে কিছু বলতো, কিন্তু এই জনমানবহীন এলাকায় লোকটার এই পালানো চেয়ে 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 দেখা ছাড়া আর কিছুই করার ছিল না তার। এই মেয়ের বাড়ি কোথায় তোমার? বাবার নাম কি? নদীর পাড়ে বাড়ি। বাবার নাম নাজিম উদ্দিন। তোমার বাড়ি নদীর পাড়, তো তুমি এইখানে এসেছো কেন? মজিদ কাকা জোর করে গাড়িতে তুলে নিয়ে এসেছে। ঠিক আছে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি যেতে পারবো। যেতে পারবে তো? এতক্ষণ যাওনি কেন? পথে যদি আবারও ওই লোকের কবলে পড়ো তখন কি হবে? চারু মুখে কিছু না বললেও মনে মনে বেশ ভয় লাগলো তার। আসলেই তো, পথে যদি মজিদ কাকা আবার চলে আসে। এইবার আর কিছু না বলে যুবকটির সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেল সে। তবে এতটা পথ চুপচাপ থাকা যায় না, তাই হয়তো ছেলেটা জিজ্ঞেস করলো, এই ভর দুপুরে কোথায় গিয়েছিলে তুমি? স্কুলে গিয়েছিলাম পরীক্ষা দিতে। ও, হুম। একটা কথা জিজ্ঞেস করব? কারো? আপনি কি? এই গ্রামে তো আগে কখনো দেখিনি আপনাকে। শহর থেকে এসেছেন? না, শহর থেকে আসিনি, আমি গ্রামেরই বাসিন্দা, তবে ঢাকা থাকি। এই গ্রামের কোথায় থাকেন? জমিদার বাড়িতে? হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি শিহাব, তুমি? আমি চারুলতা। শিহাব আঁকা বাঁকা সেই মাটির পথটিতে দাঁড়িয়ে পড়ল। মজিদ এতক্ষণ চারু চারু করছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবেনি চারুর সম্পূর্ণ নাম চারুলতা। এই চারু যে চারুলতা হতে পারে সে এটা ভাবেইনি। শিহাব একবার চারুলতার দিকে তাকালো। পরনে সালোয়ার কামিজ, কোমর ছড়ানো চুলে দুই বেনি করা, যা লাল ফিতা দিয়ে বেঁধে রাখা। বেনি থেকে বেশ কিছু চুল এর মধ্যেই ছুটে এসেছে। মুখমণ্ডল ফর্সা, তবে কপালে ও নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এক কথায় বেশ সুন্দরী বলা চলে মেয়েটিকে, কিন্তু বয়স খুবই কম। তুমি সেই চারুলতা যার পেছনে সায়ন ঘুরে বেড়ায়? এবার চারুও থমকে গেল। সে শিহাবকে চেনার চেষ্টা করছে। চারুর হঠাৎই মনে পড়ে গেল শাওন বলেছিল তার বড় ভাইয়ের নাম শিহাব, আর সে প্রচণ্ড রাগী। চারু একটা শুকনো ঢোক গিলে ভালো করে শিহাবের দিকে তাকালো। শিহাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চারুর দিকে। তার পরনে বেশ ভালো দেখতেই শার্ট প্যান্ট রয়েছে। এই গ্রামে শার্ট প্যান্ট পরিহিত অনেকেই দেখেছে চারু, কিন্তু এত আভিজাত্য কারোর মধ্যেই ছিল না। শ্যামলা রং ও মুখে চাপ দাড়ি, নিঃসন্দেহে শিহাবকে সুদর্শন বলা চলে। কিন্তু এখন শিহাবকে চারুর বেশ ভয় লাগছে।
কথা বলো না কেন? শিহাবের উঁচু গলায় বলা কথায় চমকে গেল চারু। কি কি বলবো? শিহাব নিজের সজ্ঞানে ফিরে এলো। আসলেই তো, চারু কি বলবে? একটা ছেলে ওর পিছনে ঘোরে, তাতে ওর কি দোষ? চারু মেয়েটা নিঃসন্দেহে সুন্দরী, শাওনের সাথে মানাবেও ভালো। তোমার বাবা কি করে? কৃষিকাজ করে। বাড়ির পাশেই আমাদের 1 বিঘা ধানি জমি আছে। শিহাব এতক্ষণে খেয়াল করলো মেয়েটা সম্পূর্ণ শুদ্ধ বাংলায় কথা বলে, যা এই গ্রামে বিরল। এমনকি শাওনও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। না, মেয়ে খারাপ না। শিহাবের মনের ভাব হয়তো চারুও বুঝতে পারলো। অজান্তেই তার বেশ খুশি লাগছে। শিহাব যদি শাওনের জন্য চারুকে পছন্দ করে তাহলে মন্দ হয় না। চারু যতই শাওনকে এড়িয়ে চলুক না কেন, মনে মনে সেও শাওনকে চায়। সেটা তো আর অস্বীকার করা যায় না। যদি শাওনের সাথে সত্যিই ওর বিয়ে হয় তাহলে শিহাব হবে ওর ভাসুর। কথাটা ভাবতেই চারুর চোখ মুখ লজ্জায় রক্তিম হয়ে উঠল। ধুর, কিসের মধ্যে কি ভাবছে ও? এসব নেহাতি বাচ্চামি। তোমার বয়স কত? 14। শিহাবের মুখ হঠাৎ গম্ভীর হয়ে উঠল। চারু বুঝলো না এর কারণ। শিহাব কি ওকে বেশি বড় মনে করেছে? ভাইয়ের জন্য আরো কম বয়সী মেয়ে সে চায়, কিন্তু শাওনের বয়স তো 21। সেই হিসাব করলে তো ঠিকই আছে। চারুর ভুল ভাঙলো নিমেষেই। তোমার বয়স তোমার বয়স তো খুবই কম। এটা তোমার পড়াশোনার করার বয়স। কোন ক্লাস পড়ো তুমি? 9ম শ্রেণীতে পরীক্ষা দিলাম, সামনের বছর 10ম শ্রেণীতে উঠব। সারা রাস্তা শিহাব আর কোনো কথা বলল না। ওকে পৌঁছে দিয়েই শিহাব চলে গেল। চারু বারবার ঘরে আসার অনুরোধ করলেও শিহাব জানালো তার কাজ আছে, সে আসতে পারবে না। উঠোনে আসতেই আবার মায়ের কান্নার আওয়াজ পাওয়া গেল। ওই অমানুষটা আবারও ওর মাকে মারছে। চারুর মন ঘৃণায় ভরে উঠল। চুপচাপ এগিয়ে গেল ঘরের দিকে। চারুকে দেখে নিজামুদ্দিন তাকে অপয়া, অলক্ষী, মেয়ে ছেলে ইত্যাদি নানা রকম গালিগালাজ করতে লাগলো। ব্যাপারটা চারুর গায়ে লাগলো না। এত বছরে সয়ে গেছে এই ব্যাপারটা তার কাছে। চারুকে গালাগাল করতে করতে বেরিয়ে গেল নিজামুদ্দিন। চারু মনোরমাকে ওঠালো। মনোরমা আবারও স্বাভাবিক আচরণ করছে। এমন একটা ব্যাপার যে যেন কিছুই ঘটেনি। নিজের মায়ের এত ধৈর্য দেখে নিজেই অবাক হয় চারু। কোনো কিছুতেই যেন তার কিছু হয় না। এমন নয় যে মনোরমার কেউ নেই। গরিব পরিবারের মেয়ে, মনোরমার বাবা ছিলেন খুব ধনী। মনোরমা শ্যামলা হওয়ায় তার বাবা চাইতেন যেন তার ফর্সা ছেলের সাথে বিয়ে হয়, তাতে ছেলে মেয়েগুলো সুন্দর হবে। বিপুল পরিমাণ যৌতুক দিয়ে নাজিমুদ্দিনের সাথে মেয়ে বিয়ে দেন মনোরমার বাবা। তার উদ্দেশ্য অবশ্য সফলও হয়েছে। চারু আর হামিদ দুজনেই বাবার রং পেয়েছে। মনোরমা বাবা এখনো বেঁচে আছে, ভাইয়েরাও স্বাবলম্বী। কিন্তু এসব কিছুর পরেও মনোরমা কেন এখানে পড়ে রয়েছে তা বোঝে না চারু। মা বলে এটা নাকি সংসারের মায়া। ওর যখন সংসার হবে তখন ও নাকি সংসারের মায়া শিখবে। আসলেই সংসারের মায়া কি এতটাই তীব্র? বাবা আজ তোমাকে কেন মারলো মা? তোর বিয়ার জন্য পোলা খুঁজতে চাইছে, আমি মানা করেছি তাই। তোরে অনেক পড়তে হইব চারু, অনেক বড় হইতে হইব তোরে। আমি অনেক বড় হব মা, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব। আমি আর কই যাবো, কয়েকদিন আসি আর তুই বড় হবি। বড় হইয়া নিজের জীবন সুন্দর কইরা সাজাবি, তারপর এখান থেকে চইলা যাবি। কেন, তুমি কোথায় যাবে? মানুষের হায়াত আর কয়দিন থাকবে। চারু জড়িয়ে ধরলো মনোরমাকে। এগুলো কি বলো মা? আর বলবে না। তুমি অনেক দিন বাঁচবা, অনেক দিন। দূর পাগলি, মানুষ কি সবসময় বাঁচে? তুমি বাঁচবা। জীবনে অনেক কষ্ট সহ্য করেছো তুমি, তোমার সুখ পাওয়া এখনো বাকি আছে। হায়াত মত আল্লাহর হাতে, আল্লাহ বাঁচায় রাখলে থাকবো। যা হাত মুখ ধুয়ে আয়, এই অবস্থায় আর কতক্ষণ থাকবি? আজকের ঘটে যাওয়া ঘটনা মনোরমাকে জানালো না চারু। জানলে আবার বলবে তার ভোরের দুঃস্বপ্নের জন্য এটা হয়েছে। আর বাবার কানে গেলে সরাসরি বিয়ে দিয়ে দেবে, তখন মাও আটকাতে পারবে না। এখন থেকে সাথে করে সুচ নিয়ে স্কুলে যাবে চারু। ওই মজিদ আর একবার ওর সামনে এলে একেবারে চোখ গেলে দেবে। চারুরে সুন্দর কইরা তৈরি করো, বিকেলে পাত্রপক্ষে দেখতে আইব। নাজিমুদ্দিন চৌকির উপর বসে শান্ত ভঙ্গিতে কথাটা বলল, কিন্তু এই কথাটাই কাঁপিয়ে তুলল মনোরমাকে।
কি বলেন এইসব? আমার মায়াটা ছোট। কিসের ছোট মাইয়া? ওর বয়সী মাইয়া বি হইয়া বাচ্চাও হইয়া গেছে। আর কয়েকদিন যাইতে দেন, মেট্রিকটা পাশ করুক। ওর লেখাপড়া করাইয়া আমি আর আমার টাকা পয়সা ধ্বংস করতে পারবো না। কিন্তু আর একটা কথা বলবা না, হামিদের মা পাত্রপক্ষ আইব, এখন মায়ের দিতে চাইতাছি না, চুপচাপ তৈরি করো। মনোরমা চুপ করে গেল। আর বোধ হয় চারুকে আগলে রাখা গেল না। মনে মনে চারুকে বলল, মারে মাফ কইরা দিস, তোরে আর আগলাইয়া রাখতে পারলাম না। পাত্রকে জানো? কেন? আমাগো জমিদারের পোলা। ভাবতে পারো জমিদার বাড়ির সাথে আমাগো সম্পর্ক হইব, গ্রামে মান সম্মান কত উঁচু হইব আমাগে। তুই চিন্তা কইরো না, ওরা বলছে তোমার মাইয়ারে পড়াইব। মনোরমা কিছু বলল না। ঘরের ভিতরে গিয়ে নীরব অশ্রু ফেলতে লাগলেন। নিজামুদ্দিনের সমস্ত কথাই শুনেছে চারু। জমিদারের ছেলে, তার মানে শাওন। শিহাব নিশ্চয়ই বাসায় সবাইকে জানিয়েছে। আজ প্রথমবারের মতো নিজের বিয়ের কথা শুনে রাগ হলো না চারুর। মনে মনে শিহাবকে অনেক ধন্যবাদ জানালো, ওর জন্যই এটা হয়েছে। তাছাড়া একবার শাওনের সাথে বিয়ে হয়ে গেলে লেখাপড়ারও আর কোনো চিন্তা নেই। শাওন বলেছে ওকে লেখাপড়া করাবে। মা, আমি পারলাম না রে চারু, তোর বাপজান রে আটকাইতে পারলাম না। কান্না করো না মা, আমার ভাগে যা আছে তাই হবে। তাছাড়া তুমি তো শুনলে ওনারা বলছে আমার লেখাপড়া করাবে। চারু চাইলো মনোরমার মন ভালো করে দিতে। চারুর কথা শুনে চুপ করে গেলেন মনোরমা। এই প্রথম বিনা শর্তে চারু বিয়েতে রাজি হয়ে গেল। এটা কি শুধুই পড়াবে বলে? বেশ সুন্দর গোলাপি রঙের একটি শাড়ি পরেছে চারু। শাড়িটি ওর মায়ের, তাছাড়া গোলাপি নাকি সায়নের পছন্দের রং। শাড়ির সাথে মিলিয়ে কিছুটা গহনাও চারুকে পরিয়ে দিলেন মনোরমা, সাথে হালকা একটু সাজগোজ। কিছুক্ষণের মাঝেই নাকি দেখতে আসবে চারুকে। ওই তো বাড়ির বাইরে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। কিছুক্ষণ পরেই চারুকে নিয়ে যাওয়ার জন্য মনোরমা হাজির হলেন। তার চোখ মুখ মলিন। মেয়েকে বিয়ে দিতে চায় না সে। হামিদও মোটামুটি চায় না এখনই চারুর বিয়ে হয়ে যাক, তাই তাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। চারু একবার ভাবলো বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চারুকে ওদের সামনে নিয়ে গিয়ে সেখানে বসানো হলো। চারুর সামনেই রয়েছে জমিদার বাবু আর জমিদার গিন্নি। তাদের এক পাশে শাওন, অন্যদিকে শিহাব। ওদের দুজনেরই মুখে কিসের যেন একটা ছাপ পড়েছে। চারু সেটা অনুমান করতে পারল না। চারুকে দেখেই আহ্লাদে কোলে গেলেন জমিদার গিন্নি। কি গো মাইয়া, নাম কি তোমার? চারুলতা। চারুলতা একবার শাওনের দিকে তাকালো। ও ভেবেছিল শাওন খুবই খুশি হবে, কিন্তু শাওনকে মোটেও খুশি হতে দেখা গেল না। চারুর তো খুব অভিমান হলো। আর কখনো কথা বলবে না ও শাওনের সাথে। তাছাড়া সারা জীবন লুঙ্গি পরা শাওনকে আজ শার্ট প্যান্ট পরায় বেশ চোখে ঠেকেছে চারুর। জমিদার গিন্নি ওর মায়ের সাথে কথা বলা শুরু করেছেন। মনে করেন আমার পোলারা ব্যবসার কাজে প্রায় সময় বাইরে থাকে, ওইখানে মানুষ কত সুন্দর কইরা কথা কয়। এখন আমার পোলার জন্যেও তো এমন সুন্দর কথা কইতে পারা মাইয়াই লাগবো। চারুর হাসি পেয়ে গেল। শাওনকে কখনো শুদ্ধ বাংলায় কথা বলতে দেখেনি চারু। আর তার জন্য কিনা এমন মেয়ে খোঁজা হচ্ছে। কি অদ্ভুত পরিবার। আমি মনে করেন আবার বাইরের মাইয়া নিতে চাই না। যখন শুনলাম এই গ্রামেরই একটা মাইয়া শুদ্ধ বাংলায় কথা কয়, তখনই ঠিক করলাম মাইয়াটারে আমার পোলার জন্য নিব। এই গ্রামে তো আর কেউ সুন্দর কইরা কথা কয় না। তার উপর আবার মাইয়া নাকি সুন্দর, তাই আর সারাসারি নাই। মাইয়া তো মাশাআল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার। চারুলতা, বয়স কত গো তোমার মা? 14। বাহ, একেবারে সব গুণ আছে মাইয়ার মধ্যে। অহন মাইয়াই তো চাই। আহো তোমা, তুমি আমার পোলার পাশে আইসা বসো। তোমাদের একসাথে দেখা আমি আমার চোখ জোড়াই। চারু ধীর পায়ে এগিয়ে গেল শাওনের দিকে। শাওন এখনো নির্বাক। চারুর রাগটা এবার আরো বেড়ে গেল। এর মাঝেই জমিদার গিন্নি বলে উঠল, আরে তুমি কই যাও? আপনিই তো বললেন আপনার ছেলের পাশেই গিয়ে বসতে। তো এদিকে যাও কেন? শিহাব তো এইখানে ওর পাশে আইসা বসো। চারু খুব বড় একটা ধাক্কা খেলো। এরা চারুর বিয়ে শাওনের সাথে না, বরং শিহাবের সাথে দেওয়ার জন্য এসেছে।
এতক্ষণে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে গেছে চারুর কাছে। নিজের ভালোবাসার মানুষটিকে নিজের বড় ভাইয়ের জন্য দেখতে আসা পাত্রীর জায়গায় দেখে শাওন হতবাক হয়ে গেছে। আর শিহাবের চোখে মুখে রয়েছে সংশয়। নিজের ছোট ভাই যাকে ভালোবাসে তাকেই ওর নিজের বিয়ের জন্য ঠিক করা হয়েছে, এটা ভাবতে ভাবতেই হয়তো ওর মনে একরাশ সংশয় ডানা বেঁধেছে। কি হইল? যাও শিহাবের পাশে গিয়া বসো। চারু যেন নিজের বোধশক্তি হারিয়ে ফেললো, চুপচাপ গিয়ে শিহাবের পাশে বসে পড়ল। কি অদ্ভুত, এটা কি আসলেই হওয়ার ছিল? এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? শাওন তাকিয়ে দেখছে নিজের ভাইয়ের পাশে তার এত বছরে ভালোবাসার মানুষটিকে। চোখ ফেটে যেন জল আসতে চাইছে তার, ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। ছেলেদের যে কাঁদতে নেই, আচ্ছা ছেলেরা কি মানুষ না? ওদের কষ্ট হয় না? তাহলে এই নিষ্ঠুর পৃথিবী কেন কোনো ছেলেকে কান্নারত অবস্থায় মেনে নিতে পারে না? শাওন চারুর দিকে তাকালো, করুণ দৃষ্টিতে এতক্ষণ ওর দিকেই তাকিয়েছিল, কিন্তু শাওন তাকাতেই সে মেঝের দিকে তাকালো। শিহাব খুবই সুদর্শন, চারুলতাও বেশ সুন্দরী, দুজনকে বেশ ভালোই মানাচ্ছে। ও নিজেই তো দুজনের ভিতরে ঢোকার চেষ্টা করেছে। না, ও কেন ওদের ভিতরে ঢুকবে? ঢুকেছে তো শিহাব, কিন্তু শাওন এইটাও অস্বীকার করতে বাধ্য। চারুর সাথে কখনোই ওর প্রণয়ের সম্পর্ক ছিল না। তাতে কি, চারুকে তো ও ভালোবাসতো, চারুও সেটা জানতো, শিহাবও তো সব জানতো। তাহলে এভাবে চোখের পলকে সব পাল্টে গেল কেন? দুজনকে একত্রে দেখে খুশিতে বিগলিত হয়ে উঠলেন জমিদার গিন্নি। দেখ শাওন, তোর ভাই ভাবিরে কি সুন্দর বানাইছে। শাওন একটা ধাক্কা খেল মায়ের কথায়। তার এতদিনের ভালোবাসার মানুষটিকে এখন কি না তার ভাবি ডাকতে হবে? শাওন কোনো রকমে মাথা নাড়িয়ে মায়ের কথা সম্মতি জানালো। চারু একবার নিঃশব্দে তাকালো শাওনের দিকে, তাকে শান্ত দেখালেও তার ভেতরে যে কি ঝড় বয়ে যাচ্ছে তা খুব ভালোই অনুমান করতে পারছে চারু। আমি তো সারু মারে আইজি আংটি পরয়া দিয়া যামু। শাওন নিজের চোখ বন্ধ করে নিল, যতটা সম্ভব নিজেকে সামনে রাখার চেষ্টা করছে। বাবা মায়ের সামনে কোনো রকম বাজে দৃশ্যপট সৃষ্টি করতে চাইছে না সে। বাবা মায়ের আদরের সন্তান সে, সব সময়ই ভাইয়ের ভালোবাসাও কম পায়নি। জমিদারের ছেলে সে, কোনো কিছুরই কমতি নেই তার। ছোট থেকেই বিলাসী জীবনে অভ্যস্ত সায়ন, তার এই বিলাসিতাকে শত গুণে বাড়িয়ে দিয়েছে তার দাদি। শাওনকে কখনো শাসন করতে দেয়নি, দাদির জন্যই লেখাপড়া হয়ে ওঠেনি তার। ছোট থেকেই পড়াশোনার প্রতি অমনোযোগী সে। মা শাসন করতে গেলে বলতো আমার নাতির লেখাপড়ার দরকার নাই, ওর বাপ দাদার যে সম্পত্তি আছে তা দিয়ে 100 বছরও আরো পরিবার সবাই বসে বসে খেতে পারবে। দাদির আশকারা পেয়ে সায়নও লেখাপড়া করেনি, নিজের মতো চলে এসেছে সারা জীবন। অন্যদিকে শিহাব প্রচণ্ড পরিশ্রমী, লেখাপড়ার প্রতি ছিল মনোযোগী সে। পরিবারের প্রতি সে দায়িত্বশীল, কর্তব্যপরায়ণ, বাবা মায়ের সকল কথা শোনে। শাওনকেও ভালোবাসে না সে, কম ভালোবাসে না শিহাব। শিহাবের একটাই সমস্যা, সেটা হলো অতিরিক্ত রেগে যাওয়া। এই একটা সমস্যা ছাড়া তো তার মাঝে আর কোনো সমস্যা নেই। শিহাব শহরে থাকে, দেখতে সুন্দর, শাওন তো শিহাবের ধারে কাছেও যায় না। আসলেই চারুর সাথে শিহাবকেই মানায়, ও নিতান্তই বেমানান চারুর সাথে। শাওন বাপ, আমার ওই থলেতে আমি আংটিটা রাখছি, তোর ভাইয়ের কাছে দে, ও তোর ভাবিরে পরায়া দেখ। শাওন কাপা কাপা হাতে আংটিটা বের করলো। আংটিটার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সে। আজ হয়তো এই আংটিটা সে পরাতো চারুকে। আচ্ছা, শিহাব কি জানতো ওর বিয়ে চারুর সাথে ঠিক হয়েছে? জানলে কি ও আসতো নিজের ভাইয়ের ভালোবাসার মানুষটির কাছে? কি রে, কি হইল? এমনি তাকায় আসুস কেন আংটির দিকে? পছন্দ হয়েছে? দেখ তো তোর ভাবির হাতে মানাইব কিনা। হ মা, ভাবিরে খুব মানাইবো আংটিটা, তুমি ভাইয়ের এইটা পরায় দিতে কও। চারু প্রচন্ড রকম অবাক হলো, একই সাথে শিহাবও। সে এতক্ষণ নিচের দিকে তাকিয়েছিল, নিচের মধ্যে এতটা হীনমন্যতা আগে কখনো কাজ করেনি তার। ওর জন্য কিনা ওর মা চারুকে পছন্দ করেছে। চারুকে পছন্দ না করলেও হয়তো শিহাব বিনা শর্তে মেনে নিত, কিন্তু শিহাব যেখানে জানে চারুকে তার ছোট ভাই ভালোবাসে, সেখানে সে কিভাবে চারুকে বিয়ে করবে?
আর এখন কিনা শাওন চারুকে ভাবি সম্বোধন করছে, কি অদ্ভুত। মা, আমার একটা কাজ মনে পড়ে গেল। আমি যাই, তোমরা ভাবিরে আংটি পরানো শেষ করে আইসো। তোর আবার কিসের কাজ? আছে, তুমি বুঝবে না। চুপচাপ বস। তোর ভাইয়ে ভাবিরে আংটি পরাইব আর তুই থাকবি না? কইলাম তো মা, কাজ আছে। তাছাড়া এখনই তো বিয়া হইতেছে না, বিয়ার সময় থাকলেই হয়। আমি যাই, তুমি আমারে আটকায়ও না। শাওন আর কিছু বলার সুযোগ দিল না জমিদার গিন্নিকে, চুপচাপ উঠে চলে গেল সে। চারু আর শিহাবের যেন তাকিয়ে তাকিয়ে এসব দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। দুজনেই বুঝতে পারছে শাওনের এভাবে উঠে যাওয়ার কারণ। শিহাব, চারুমারে আংটিটা পরাইয়া দে বাপ। শিহাব একবার তাকালো নিজের মায়ের দিকে, তার চোখে মুখে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। এতদিন পরে নিজের পছন্দের ছেলের বউ বাছাই করেছেন তিনি, উচ্ছ্বাস তো থাকবেই। তার মতে সব দিক থেকে পারফেক্ট মেয়ে চারুলতা, আর সেই চারুলতাকেই নিজের বাড়ির বউ করতে চান তিনি। শিহাব সাথে সাথে উঠে দাঁড়ালো, তাকে এভাবে দাঁড়াতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। মা, তোমাকে বলা হয়নি, আজ আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। আমাকে এখনই যেতে হবে। যাইতে হইব মানে? কই যাবি? কাজ আছে, খুব জরুরি, আমি যাচ্ছি। আংটিটা পরাইয়া দিয়া যা। যেসব পরে করা যাবে না, আমার কাজ খুব জরুরি। একটা আংটি পরাইতে কতক্ষণ লাগে? এই বিষয়ে আমরা পরে কথা বলি। শিহাব কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরপর দুই ছেলের এভাবে বেরিয়ে যাওয়া মনোরমা স্বাভাবিকভাবে নিতে পারল না। তার মনের ভাব হয়তো বুঝতে পারলেন জমিদার গিন্নি, তাই সাফাই গাওয়ার জন্য বলল, আসলে আমার পোলারা ব্যস্ত মানুষ তো, তাই তাড়াহুড়ো কইরা যাইতে হইল। আপনারা চিন্তা কইরেন না, চারুমারেই আমি আমার বাড়ির বউ কইরা নিয়ে যাবো। আমার পছন্দই আমার পোলার পছন্দ। নিজের পোলা বইলা কইতাছি না, ওর মতো পোলা 10 গ্রামে খুঁজাও একটা পাইবেন না আপা। জমিদার বাড়ির লোকজন চলে গেছে অনেকক্ষণ। হামিদ বেশ কিছুক্ষণ ধরে নাজিমুদ্দিনের আশেপাশে ঘুরঘুর করছে কিছু বলার জন্য, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। সে চারুর বড় ভাই হলেও বয়সে খুব একটা পার্থক্য নেই। হামিদ চারুর চেয়ে মাত্র 4 বছরের বড়। অনেকক্ষণ ঘোরাঘুরি করে কথা বলার সুযোগ পেল খাওয়ার সময়। নাজিমুদ্দিনই ডেকেছে তাকে। আয় বাপ, আমার লগে বইয়া খাইয়ে নে। হামিদ এই সুযোগ হাতছাড়া করলো না। বাপজানের মন মেজাজ এখন ভালো আছে। খেতে খেতে হামিদ বলল, বাপজান, আইজ নাকি চারুরে দেখতে আইছিল? হ, তুই কইছিলি। এই তো এইখানেই। পোলা কেমন? পোলা তো মাশাআল্লাহ, লাখে একটা। তোর বইনের ভাগ্য খুইলে যাইব বিয়াটা হইলে। জমিদারের পোলা, নামটাও কি সুন্দর। পোলার বয়স কত? এইবার 30 পড়লো। পোলা মানুষের বয়স কোনো ব্যাপারই না, হেইডা লইয়া তুই চিন্তা করিস না। বিয়া হইলেই সব ঠিক হইয়া যাইব। বাপজান, আমি তো চারুর বড় ভাই, আমি কি ওর ব্যাপারে কথা কইতে পারি না? পারবি না কেন? তুই না কইলে কে কইব? বাপজান, মাস্টারমশাই কয়ে চারুর মাথায় ব্রেন ভালা, ওরে এখন বিয়া না দেওয়াই ভালো। অন্তত ম্যাট্রিকটা পাশ করুক। লেহাপড়া করাইলে মাস্টাররা টেকা পায়, হেটার জন্য কইছে লেহাপড়া করাইতে। ওইসব ব্রেন ফ্রেন কিচ্ছু না। মাত্র তো 1 বছর, তাছাড়া ছেলের বয়স অনেক বেশি। দেখো বাপ, তোমারা আমি অনেক আদর করি। তুমি হইলা গিয়া আমার বংশের প্রদীপ। তুমি আমার কথা আমারে অনুসার কইরা চলো, জীবনে সফল হইবা। মা ইয়া মানুষ, এত লেহাপড়া করাইয়া লাভ নাই। মাথা থেকে এই সব শয়তানি ঝাইরা ফেলো। খাওয়া শেষ করে উঠে গেলেন নাজিমুদ্দিন। হামিদ আর কিছু বলার সুযোগ পেল না। মলিন মুখে গায়ে থাকা গয়না খুলছে সারু। কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। চারুর এই মলিন মুখ চোখ এড়ালো না মনোরমার। কি হয়েছে চারু? পেঁচার মতো মুখ কইরা বইসা আছোস কেন? আমি এখনই বিয়ে করতে চাই না মা। তুই না কইলি ভাগ্যে যা আছে হইব, হঠাৎ মত বদলালি? তোমরা যেই ছেলেকে আমার জন্য ঠিক করেছো তাকে আমার পছন্দ হয়নি। মনোরমার ভ্রু কুঁচকে চারুর দিকে তাকালো। এইটা সত্য, শিহাবের বয়স বেশি, কিন্তু সে মোটেও অপছন্দ করার মতো ছেলে না। এক দেখায় যে কেউ পছন্দ করতে বাধ্য হবে শিহাবকে। তোর মতিগতি কিছুই বুঝি না আমি। এক মুখে যে কত কথা বলস, পোলা তো ভালোই। চারু একবার মায়ের দিকে তাকালো। মাত্র কয়েক ঘন্টা আগেও মনোরমা চারুর বিয়ের বিষয়ে বিন্দু মাত্র রাজি ছিলেন না। হঠাৎই তার শিহাবকে পছন্দ হয়ে গেল। এর কারণ কি শিহাব সুন্দর বলে? এখন কি সৌন্দর্য দিয়েই পৃথিবীতে সবাই সবাইকে বিচার করে? চারুলতা মনোরমাকে একটা দীর্ঘশ্বাস ফেলতে দেখলো। সে নিজেই বলল, তুই তো জানোসই চারু,
আমার হাতে আর এখন কিছুই নাই। এতদিন তো কম কষ্ট কইরা তোর বিয়া আটকায় নাই। তোর বাপজান এখন তোরে বিয়া দিয়েই ছাড়বো বইলা মনে হয়। মনোরমা আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। কি বা বলার আছে তার? চারু তো জানে সে কতটা অসহায়। চারুর জীবনে একমাত্র আপনজন তার মা। মা ছাড়া কেউ ওর ভালো চাইবে না। আচ্ছা, মায়েরা এত ভালো হয় কেন? কেন সন্তানকে এইভাবে নিজের জীবন দিয়ে আগলে রাখে? বাচ্চা জন্ম দেওয়ার সময় কত কষ্ট হয় মায়েদের। এত কষ্ট সহ্য করেও নাকি সন্তানের মুখে হাসি দেখে সে সব যন্ত্রণা ভুলে যায়। এটা কেন হয়? কেন তারা জন্মের পরেই বাচ্চাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে না, 9 মাস পেটে অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে, আবার জন্মের সময়ও কম কষ্ট দিসনি, তোকে আমার চাই না। এই কথাটা কেন বলে না? তাছাড়া জন্মের পরেও বা কেন এত আদর যত্ন করে? বাচ্চাটা যখন বিছানা নষ্ট করে ফেলে তখন কেন সে পরম যত্নে সেটা পরিষ্কার করে দেয়? কেন একবারও বলে না বিছানা নষ্ট করেছিস তোরা, সেই নষ্ট বিছানাতেই থাক? মায়েরা কেন এত ভালোবাসা পূর্ণ হয়? নিজের সব কিছু দিয়ে সন্তানকে ভালোবাসে কেন? মনের মাঝে মা সম্পর্কিত হাজারো প্রশ্ন থাকলেও উত্তর পায় না চারু। সে একবার ভাবলো মাকে জিজ্ঞেস করা যায়, পরক্ষণেই চিন্তা করলো মাকে জিজ্ঞাসা করলে মা উত্তর দিবে, যখন মা হবি তখন বুঝবি। তাই আর জিজ্ঞাসা করা হলো না। চুপচাপ নিজের শাড়িটা পাল্টে নিল। বইটা নিয়ে কিছুক্ষণের জন্য বসলো চারু। ও জানে ওর হয়তো পরের বছর পরীক্ষা দেওয়া হবে না, কিন্তু এই বইগুলো দেখলেই ওর ভীষণ রকমের মায়া লাগে। লেখাপড়া যে খুবই ভালোবাসে সে। লেখাপড়া ছাড়া কিভাবে থাকবে সে? আচ্ছা, শিহাব কি সত্যি চারুকে বিয়ে করবে? ও তো জানে সায়ন ভালোবাসে চারুকে। শিহাব কি বাসায় মানা করবে না? চারু মনে আবারও প্রশ্ন জাগে। শিহাব তো মায়ের কথা খুব মানে। আচ্ছা, ও কি মায়ের কথায় বিয়েতে রাজি হয়ে যেতে পারে? সে কি একবারও নিজের ভাইয়ের কথাটা ভাববে না? তাছাড়া এই বিয়ে ভেঙে গেলেই যে চারু চিন্তামুক্ত এমনও তো না। ওর বাবা যে অন্য জায়গায় বিয়ে দিবে না সে ব্যাপারে কোনো সন্দেহ নেই চারুর। ওর বাবা যে ওকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই চারুর। আচ্ছা, অন্য কোথাও বিয়ে হয়ে গেলে কি তারা চারুকে পড়াবে? আচ্ছা, চারুর বিয়ে হয়ে গেলে শাওন কি করবে? চারু বুঝতে পারলো, যাই হয়ে যাক না কেন শাওনের সাথে ওর আর বিয়ে হবে না। হবেই বা কিভাবে? জমিদার গিন্নি যেখানে বড় ছেলের জন্য চারুলতাকে পছন্দ করেছে, সেখানে নিশ্চয়ই তিনি ছোট ছেলের জন্য চারুলতাকে নেবেন না। আচ্ছা, শাওন কি মেনে নেবে সেটা? না, আর ভাবতে পারছে না। পড়াও কিছু হচ্ছে না। এই সব ভাবনা যেন চারুর পিছু ছাড়তেই চাইছে না। এর মাঝেই ঘরে প্রবেশ করলো হামিদ। চারু আর হামিদের ঘর একটাই। অবশ্য একটা ঘর বললে ভুল হবে। চারুর ঘরের শেষে একটা বারান্দা মতো ছোট ঘর আছে, সেখানে শুধু একটা জানালা ছোট। ঘরে ঢুকতে হলে চারুর ঘর দিয়ে সেই ঘরে ঢুকতে হয়। সেখানে ঢোকা এবং বের হওয়ার এই একটাই রাস্তা, এমনকি সেখানে কোনো দরজাও নেই। তাই দুজনের ঘরকে আলাদা বলা যায় না, শুধু মাঝখানে একটা দেওয়াল দেওয়া এবং সেখানেও দরজা পরিমাণ কাটা। বলা বাহুল্য সেখানে কোনো দরজাও নেই। সেই বারান্দার মতো ছোট ঘরটায় ঘুমায় হামিদ, আর ঘরে ঘুমায় চারু। আর বাবা মায়ের আলাদা ঘর। যেদিন নাজিমুদ্দিন মারধর করে মনোরমাকে ঘর থেকে বের করে দেয়, সেদিন মনোরমা এসে চারুর সাথে ঘুমায়। হামিদ এসে ভালো মন্দ কিছুই বলল না। মনে মনে বেশ অপরাধবোধ জাগ্রত হচ্ছে তার। সে বড় হয়েও চারুর জন্য আজ কিছুই করতে পারছে না। যতই সে চারুর লেখাপড়া মুখের ভাষা নিয়ে কটাক্ষ করুক না কেন, সে মনে প্রাণে চায় চারু জীবনে অনেক দূরে গিয়ে যাক, কিন্তু তা বোধ হয় আর হবার নয়। চুপচাপ নিজের ছোট ঘরটিতে গিয়ে শুয়ে পড়ল। সে যেখানে আসবাব বলতে গেলে শুধু একটি ছোট চৌকি, যাতে শুধুমাত্র একজন মানুষই ঘুমাতে পারে। রাতে ঘুম হচ্ছিল না চারুর। হামিদের একটা বাজে স্বভাব, যতক্ষণ ও জেগে থাকবে ঘরের কুপি জ্বালিয়ে রাখবে। কুপি জ্বালানোর কারণে সে আলোর দরজার খোলা জায়গাটুকু দিয়ে চারুর ঘরেও আসছিল। কুপির আলোয় ঘরে সোনালি আভা দেখা যাচ্ছে। পরিবেশটা কেমন ভুতুড়ে লাগছে চারুর কাছে, কিছুটা ভয়ও লাগছে। বেশ অনেকক্ষণ পরেই কুপি বন্ধ করলো হামিদ, কিন্তু তাও ঘুম হচ্ছে না চারুর। কেন যেন বারবার শাওনের কথা মনে পড়ছে। আচ্ছা, বিয়ের জন্য কি শিহাবের আশাটা খুব গুরুত্বপূর্ণ ছিল?
শাওনের জন্য বললে কি এমন ক্ষতি হতো? অবশ্য শিহাবেরও তো এখনো বিয়ে হয়নি। শিহাবকে বিয়ে না দিয়ে নিশ্চয়ই শাওনকে বিয়ে দিবে না। চৌকির উপর উঠে বসলো চারু। শৌচাগারে যাওয়া প্রয়োজন। গ্রামের শৌচাগারগুলো বাড়ি থেকে কিছুটা দূরে হয়। চারু উঠে গেল সেখানে। পা ফেলতেই শুকনো পাতার মর্মর শব্দগুলো নিস্তব্ধতা ভেদ করলো। শীতকালে পাতা সাধারণত এত মর্মর আওয়াজ করে না। কে জানে, হয়তো এটা চারুর মনের ভুল। কিছুটা সামনে এগিয়ে যেতেই কেউ তার মুখ চেপে ধরলো। চারুর বুকটা কেঁপে উঠলো। কে এটা? মজিদ? আবার এসেছে ও? চারু প্রাণপণে চিৎকার করতে চাইলো, কিন্তু মুখ থেকে শব্দ ব্যতীত আর কোনো শব্দের বের হলো না। চুপ চারু, চিৎকার করিস না, আমি শাওন। শাওন চারুকে ধাতস্থ হওয়ার সময় দিল। কয়েক মুহূর্ত লাগলো চারুর ব্যাপারটা বুঝতে। তুমি এত রাতে এখানে? কি হয়েছে? আরো আগেই আসছিলাম তোর লগে দেখা করতে। কেন, কি হয়েছে? তুমি এখানে কেন এসেছো? কেউ দেখলে কি ভাববে? ভাবির সময় নাই চারু। আজই যদি আমি তোর কাছে না আসতাম তাহলে আমি তোরে হারায় ফেলতাম। চারু, তুই বিয়েটা করিস না চারু, আমি তোরে অনেক ভালোবাসি। তোমার বাসায় এখন কি অবস্থা? তোমার ভাই কি কিছু বলেনি? ভাইজান কইছে তোরে নাকি সে পছন্দ করে নাকি, কিন্তু মায়ের তোরে খুব পছন্দ। মা জোর করতেছে ভাইজান রে। আমার মনে হয় না ভাইজান বেশিক্ষণ না করতে পারবো। সে মায়ের কথা জান দিয়া মানে মায়েরে ভালোবাসে। এখন আমি কি করতে পারি শাওন ভাই? তুই না কইরা দে চারু, আমি মইরা যামু তোরে ছাড়া। তোরে অন্য কারোর লগে দেখতে পারুম না আমি। আমার উপর একটু দয়া কর চারু। আমার হাতে কিছু নেই শাওন ভাই। বাবা আমাকে বিয়ে দিয়ে দেবে বলে ঠিক করে নিয়েছে। আর তুই বিয়া কইরা নিবি? আমার দিকে তাকা চারু, আমার ভালোবাসোস না তুই? না। আমার দিকে তাকায়া বল। চারু অন্যদিকে তাকিয়ে রইল। শাওনকে কি বলবে ও? কি বা বলার আছে ওর? কি হলো বল? আমার দিকে তাকা চারু, আমার ভালোবাসার কোনো মূল্য নাই তোর কাছে। আমি তোরে ভালোবাসি, আর কতবার কইলে তুই বুঝবি। আমার চোখের পানির অভিশাপ লাগবো না তোর। কেমনে বিয়া করব, সুখী হবি তুই। তুমি আমাকে ভয় দেখাচ্ছ শাওন ভাই? ভয় দেখাচ্ছি না, তোর কাছে ভিক্ষা চাইতেছি। আমারে একটু দয়া কর চারু, আমি মইরা যাইতেছি। যতবার আমার দুপুরের কথা মনে পড়তেছে, তুই ভাইজানের পাশে বসছস, ততবার আমার দম বন্ধ হয়ে আসতেছে। সব শেষ করে দিতে ইচ্ছা করতেছে। বিশ্বাস কর, আমি সব মাইনা নিতে চাইছিলাম, কিন্তু আমি পারি নাই। আমার মন তোরে অন্য কারোর লগে কল্পনা করতে পারে না। আমি জানি ভাইজান সব দিক থেকে আমার চেয়েও ভালো, কিন্তু বিশ্বাস কর, সে তোরে আমার চেয়েও বেশি ভালো কখনো বাসতে পারবে না। এখানে আমার কি বলার বা করার আছে বলো? আমি তো নিরুপায়। না, নিরুপায় হবি কেন? চল আমরা এখান থেকে পালায়া যাই, কেউ পাইব না আমাদের। বাজে কথা বলো না শাওন ভাই, আমি পালাতে পারবো না। আর যদি পালাই তাহলে বাবা মাকে খুব মারবে, একেবারে মেরেও ফেলতে পারে। আর তাছাড়া আমাকে নিয়ে তুমি কোথায় যাবে? এত বড় পৃথিবীতে কি কোথাও আমাগো জায়গা হব না চারু? আমি বাসায় চলে যাও শাওন ভাই। আমার পক্ষে তোমার সাথে যাওয়া সম্ভব না। আমার ভাগ্যকে আমি মেনে নেব। তুই আমারে চাস না চারু, তাহলে কেন আমার ভাইজান যে বিয়া করতে রাজি হবি? আমি কেমনে তোরে সবসময় আমার ভাইজানের পাশে দেখবো? দুপুরের কয়েক মুহূর্ত যেইখানে আমি বলতে পারছি না, সেইখানে সারা জীবন তোরে কেমনে দেখমু? চারু চুপ করে রইল। কিছু বলার নেই তার, কিন্তু তার জবাবের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সায়ন। কি নিষ্পাপ দেখাচ্ছে তাকে। আচ্ছা, এই ছেলেটার কি দোষ? সে তো বিনা স্বার্থে এতদিন যাবৎ ভালোবেসে এসেছে চারুকে। তাহলে এত ভালোবাসার পরেও সে কেন চারুকে পাবে না? অন্যদিকে শিহাব, সে চারুকে চেনে না, তাকে ভালোবাসে না, তাও কেন সে চারুকে পাবে? এটা কেমন যুক্তি? চুপ করে আছোস কেন চারু, কথা বল। আমি তোর কাছে ভিক্ষা চাইতেছি চারু, আমারে ভিক্ষা দে। আমি সত্যি থাকতে পারুম না তোরে ছাড়া। তুই কেমনে অন্য কারো হবি? তোর কি মনে হয় তুই অন্য কারো হইলে সুখে শান্তি থাকতে পারবি? তুই অন্য কারো যেদিন হবি ওই দিন তুই আমার দেখবি। মিলিয়ে আনিস আমার কথা। আর তারপর কি তুই সুখে সংসার করতে পারবি? সুখে সংসার করার সময় মনে পড়বো না তোর জন্য আজই একটা জীবন পৃথিবীতে নাই? শাওন আর কিছু বলল না, চুপচাপ হেঁটে চলে গেল বহু দূরে। চারুও ফিরে এলো নিজের ঘরে। অদ্ভুত এক বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। ঘরে ঢুকতেই সে হামিদকে দেখতে পেল। এক সময় তার এখানে থাকা উচিত নয়, এই সময় তার এখানে থাকা উচিত নয়। হামিদ কি কিছু টের পেয়ে গেল? এত রাতে তুই কই গেছিলি চারু? বাথরুমে গিয়েছিলাম। হামিদ আর কিছু বলল না।
কলস থেকে পানি ঢেলে খেয়ে আবার নিজের সেই ছোট ঘরটিতে চলে গেল। হামিদ চলে যাওয়ায় চারু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। চুপচাপ বিছানায় শুয়ে পড়ল সে। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মায়ের কাজে সাহায্য করছিল চারু। ও ভেবে পায় না মা কিভাবে একা এত কাজ সামলায়। চারুকেও তো খুব বেশি কাজ করতে দেয় না, আর ভারী কাজ একদমই না। মনোরমা চারুকে সকালের নাস্তা বানাতে পাঠিয়ে দিল। কিছুক্ষণের মাঝেই নাজিমুদ্দিন আর হামিদ ঘুম থেকে উঠে যাবে। চারু চুপচাপ গিয়ে চুলায় ভাত বসিয়ে দিল। রান্না হওয়ার কিছুক্ষণ পরেই নাজিমুদ্দিন উঠে গেল। না খেয়েই কোথাও একটা চলে গেল সে। খুব একটা প্রয়োজন না হলে সে না খেয়ে বাড়ি থেকে বের হয় না। অবশ্য তার ফিরে আসতেও খুব বেশি সময় লাগলো না। হাতে কিছু প্যাকেট। এসেই মনোরমাকে ডাকতে শুরু করলো। মুহূর্তের মাঝে মনোরমা হাজির। তার হাতে প্যাকেটগুলো দিয়ে তাকে কিছু একটা বলল, তারপর চুপচাপ খেতে বসলো সে। মনোরমা প্যাকেটগুলো নিয়ে ঘরের ভিতরে চলে গেল। এরই মাঝে ঘুম থেকে উঠে গেছে হামিদ। চারু দুজনকেই খাবার খেতে দিল। খাবার সময় কারোর মধ্যে বিন্দু মাত্র বাক্য ব্যয় হলো না। খাওয়া শেষে দুজন চলে গেল তার নিজ নিজ গন্তব্যে। আর চারুকে ডেকে নিলেন মনোরমা। কি হয়েছে মা? নে এইটা ধর, তৈরি হয়ে নে। চারু প্যাকেটটা নিল। খুবই সুন্দর একটা নতুন শাড়ি। চারু কোনো শাড়ি নেই, সবই তার মায়ের। তবে এই শাড়িটা কখনো দেখেছে কিনা মনে করার চেষ্টা করছে সে। এইটা কার শাড়ি মা? আর তৈরি হবো কেন? তোর শাড়ি তোর বাপজান আজই কিনে নিয়ে আসে। আজই নাকি জমিদার বাড়িতে আমাদের সবার দাওয়াত। কেন? কেন আবার, হয়তো আজই বিয়ের পাকা করে ফেলবো। চারুর চোখ মুখ মলিন হয়ে যায়। চুপচাপ তৈরি হতে শুরু করে সে। এভাবে হুট করে বাবা তার বিয়ে দিয়ে দেবে তা কল্পনাও করেনি চারু। সবাই নতুন কেনা পোশাকগুলো পরে তৈরি হয়ে নিল। হামিদ অবশ্য যেতে চায়নি। আজ গেলে তার বেতন থেকে 5 টাকা কেটে নেওয়া হবে, কিন্তু নাজিমুদ্দিনের জোরাজুরিতে তাকে যেতেই হলো। নাজিমুদ্দিন একটা গরুর গাড়ি ভাড়া করলো, 5 টাকা ভাড়া। চারুর অবশ্য এসবে কোনো মাথা ব্যথা নেই। তবে এইটা সত্য, দূরে কোথাও যাওয়া না হলে গাড়ির ব্যবস্থা করে না তারা। জমিদার বাড়িতে হেঁটেই যাওয়া যায়, তাও কেন গাড়ি ভাড়া করলো সেটা বুঝলো না সে। উত্তরটা অবশ্যই কিছুক্ষণের মাঝেই পেয়ে গেল। জমিদার বাড়ি যাচ্ছে, খালি হাতে তো আর যাওয়া যায় না। নাজিমুদ্দিন হরেক রকমের জিনিস কিনেছে, এতেও কোনো মাথা ব্যথা নেই চারুর। হয়তো সে আগ্রহ নিয়ে দেখতো যদি তার বিয়েটা শাওনের সাথে ঠিক করা হতো। নাজিমুদ্দিন গাড়িতে উঠে আসতেই মনোরমা প্রশ্ন করলো, আপনি এত টাকা কই পাইলেন? সেইটা জানো তোমার কি নাম? আর চারুরে সাজো নেই কেন? ওর বাড়ির সবাই প্রথমবারের মতো চারুরে দেখবো। হামিদের মা, তোমার যদি একটু আক্কেল হইতো। মনোরমা কিছু বললেন না, এমনকি বাকি রাস্তাও প্রত্যেকে নিরুত্তর। জমিদার বাড়িতে পৌঁছাতেই তারা দেখলো একেবারে এলাহি কাজকর্ম চলছে এখানে। সবাই এদিক সেদিক ছুটোছুটি করে কোনো না কোনো কাজ করে চলছে। চারুকে দেখেই এগিয়ে এলেন জমিদার গিন্নি, তাদেরও অন্দরমহলে নিয়ে গেলেন। এখানে এসেই সবাই অবাক হয়ে গেল চারুকে দেখে। বাইরের মানুষ দেখেছিল, এখানে তার চেয়েও বেশি মানুষ। এই প্রথম এত বড় একান্নবর্তী পরিবার দেখছে চারু। চারু এতদিন শুধু নিজের ঘরেরই 4 জন সদস্যকে পরিবার মনে করত। অবশ্য সেটা একক পরিবার, প্রকৃতপক্ষে একান্নবর্তী পরিবার হওয়ার সুযোগ তার ছিল না। দাদা দাদি মারা গেছে হামিদেরও জন্মের আগে। ওর বাবারা 2 ভাই বছর 7 আগে কাকা কাকিও ডাকাতদের হাতে নিহত হয়েছে। বেঁচে আছে শুধু তাদের এক মেয়ে শেফালি, সেও আবার থাকে তার মামার বাড়িতে। ঘরে অবশ্য আগে এত মানুষ ছিল না। চারু আসছে শুনে সবাই এসেছে বেরিয়ে। অনেকের মাঝেই বেশ আভিজাত্য দেখা যাচ্ছে, তারা সবাই নিশ্চয়ই শহর থেকে এসেছে। এর জন্যই এত মানুষজন। চারুকে দেখে প্রত্যেকেই কম বেশি প্রশংসা করলো। শাওন দূরে এক কোণায় বসে ঝাল আচার খাচ্ছে, তার চোখ মুখ লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে, তাও আচার খাওয়া থামাচ্ছে না সে। এইটাই হয়তো তার রাগের বহিঃপ্রকাশ। শিহাবকে কোথাও দেখা যাচ্ছে না। ইতিমধ্যে সবাই ওকে বৌমা সম্বোধন করতে শুরু করে দিয়েছে, আর বাড়ির ছেলেমেয়েরা ভাবি ডাকছে। জমিদার গিন্নি কাকে যেন ডাকলেন, মিলি নামে। বেশ সুন্দর গোলাপি রঙের শাড়ি পরা মেয়ে এগিয়ে এলো। তার শরীর থেকে আভিজাত্য যেন নূরের মতো ছড়াচ্ছে। জমিদার গিন্নি মিলিকে বললেন, মিলি, যা তো মা, বৌমারি গিয়া বাড়িটা ঘুরায় দেখা। সারা জীবন তো তার এইখানেই থাকতে হইব।
আসো ভাবি, আমার সাথে আসো। মিলি চারুকে নিয়ে সেখান থেকে উঠে চলে গেল। হামিদ, মনোরমা, নাজিমুদ্দিন সবাই ওখানে বসেই গল্প করতে লাগলো। ভাবি, আমি মিলি। বয়সে তোমার চেয়ে 6 বছরের বড় হলেও শিহাব ভাইয়ের 10 বছরের ছোট। ও, তোমাকে তো পরিচয় দেওয়াই হয়নি। আমি শিহাব ভাইয়ের ছোট চাচার বড় মেয়ে। আমি চারুলতা। আমি তোমাকে চিনি ভাবি। আমাকে ভাবি ডাকতে হবে না, আমি তো আপনার অনেক ছোট। কি বলো, ভাবি ডাকতে হবে না? এই পরিবারের নিয়ম সম্পর্ক মেনে সবার সাথে আচরণ করতে হবে, বয়স দেখে নয়। তুমি সবার ছোট বলে আবার নাম ধরে ডেকে ফেলো না যেন। আগে সম্পর্ক জেনে নেবে। আর আমাকে আপনি ডাকার প্রয়োজন নেই। আমার সাথে মানিয়ে নাও, বুঝলে? আমার সাথেই তোমাকে থাকতে হবে। তোমার সাথে থাকতে হবে কেন? আমার সাথে থাকবে না তো কি ভাইয়ের সাথে থাকবে? মিলি হেসে উঠল। সরি ভাবি, মজা করছিলাম। তুমি প্লিজ কিছু মনে করো না। চলো আগে তোমাকে তোমার হবু ঘর দেখাই। হবু ঘর? যে ঘরে তুমি পরবর্তীতে থাকবে সেটা হবু ঘর, অর্থাৎ শিহাব ভাইয়ার ঘর। মিলি তাকে একটি ঘরে নিয়ে গেল। বেশ সাজানো গোছানো ঘর। ঘরে শিহাবের একটি সাদা কালো ছবিও দেখা যাচ্ছে। তুমি ঘরটা ঘুরে দেখো, আমি আসছি। কোথায় যাও? আরে এখনই চলে আসবো, তুমি থাকো। মিলি চলে যেতেই চারু ঘরটা একবার দেখলো। ঘরের সাথে বেশ সুন্দর একটা লাগোয়া বারান্দাও রয়েছে। এমনকি টেবিলেও দেখা যাচ্ছে একটা টেলিফোন। খুব বেশি প্রয়োজন না হলে গ্রামে সেখানে টেলিফোন কেউ কেনে না। আর শিহাব নিজের ঘরেই টেলিফোন রেখে দিয়েছে। বাড়িতে নিশ্চয়ই একটা টেলিফোন নেই, তাহলে সেটা শিহাবের ঘরে থাকতো না। এর মাঝেই চারু দরজা বন্ধ করার শব্দ পেতেই চমকে উঠল। সেদিকে ঘুরে তাকাতেই দেখলো দরজা বন্ধ করে শিহাব রয়েছে। আপনি? কি হলো, আপনি দরজা বন্ধ করলেন কেন? শিহাব ভ্যাবাচাকা খেয়ে গেল চারুর চিৎকারে। ওর চিৎকার শুনে শিহাব বেশ জোরে একটা ধমক দিল চারুকে। শিহাবের ধমকেই চুপ করে গেল চারু। ও তো আগেই জানে শিহাব খুব রাগী। এই মেয়ে, সমস্যা কি তোমার? চিৎকার করছিলে কেন? আপনি দরজা বন্ধ করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? দরজা খুলে দিন। মিনমিন করে বলল চারু, যেন গলা থেকে স্বর বের হতেই চাইছে না। খুব কষ্টে নিজের সাথে যুদ্ধ করে কথাটা বলল সে। এই দরজা খুলবে না, তোমার সাথে আমার কথা আছে। যতক্ষণ না অবধি আমার কথা শেষ হবে ততক্ষণ দরজা বন্ধই থাকবে। কথা বলবেন মুখ দিয়ে, এখানে দরজার কি কাজ? শিহাবের ইচ্ছে হলো এই মেয়ের কানের নিচে 2টা থাপ্পড় দিতে, কিন্তু আফসোস শিহাব সেটা কখনো করতে পারবে না। এই মেয়ের সাহস দেখে শিহাব বিস্মিত। যেখানে শহরের নামি দামি মানুষ শিহাবের সাথে কথা বলতে ভয় পায়, সেখানে এই পুচকি মেয়ে কিনা শিহাবকে আদেশ করছে, তাকে প্রশ্ন করছে, তার কাছে কৈফিয়ত চাইছে। তোমার সাহস দেখে আমি অবাক। তুমি আমাকে বললে আমার কি করার উচিত আর কি করা উচিত নয়। না মানে? কোনো মানে নাই। তোমার সামনে সোফা আছে, চেয়ার আছে, যেখানে খুশি বসে যাও। মিলি আপু এখনই চলে আসবে, আমাকে যেতে হবে। আমি আপনার সাথে পরে কথা বলি। মিলি আসবে না, তাকে আমি পাঠিয়ে দিয়েছি। যতক্ষণ আমি না বলবো ততক্ষণ সে এইখানে আসবে না। আপনি পাঠিয়েছেন? কিন্তু কখন? আর আপনি হঠাৎ করে ঘরেই বা কিভাবে আসলেন? আমি ঘরে ছিলাম, মানে আমি ঘরে ছিলাম মানে বারান্দায় আর কি। সেখান থেকে ইশারায় মিলিকে চলে যেতে বলেছি। সে আসবে কখন? যখন আমি বলবো। কিন্তু আপনি তাকে কিভাবে বলবেন? এই মেয়ে, এক থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দেবো। এত প্রশ্ন করো কেন তুমি? তোমার কাছে ইন্টারভিউ দিতে বসেছি আমি? তোমাকে আমি কথা বলার জন্য ডেকেছি। আমি যা বলবো তুমি শুধু সেইটাই শুনবে, একদম পাল্টা প্রশ্ন করবে না। না হলে আমার বারান্দা দেখছো, এই বারান্দা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেবো তোমাকে। দুঃখিত, আমি শুধু জিজ্ঞেস করেছিলাম। আর করবে না। আর মিলির ঘরের টেলিফোন আছে, সেখানে ফোন করলেই ও চলে আসবে। এখন বুঝেছো? তারও আলাদা টেলিফোন আছে। প্রশ্নটা করেই ভরকে গেল চারু। শিহাব তাকে প্রশ্ন করতে নিষেধ করেছিল। শিহাবও চোখ রাঙিয়ে চারুর দিকে তাকালো। শিহাবের এভাবে তাকানো দেখে চারুর নিচের দিকে তাকালো। এই শীতেও ঘামছে সে। চারুকে চুপ থাকতে দেখে শিহাব এখন এইবার বলা বুঝেছো? শুরু করলো। আমি ঠিক যা যা প্রশ্ন করব তুমি সরাসরি সেসবের উত্তর দিবে। এখন না উল্টোপাল্টা কথা বললে কিংবা উল্টো প্রশ্ন ছুঁড়ে এই জানলা দিয়ে নিচে ফেলে দেবো তোমাকে আমি। আপনি কি শুধু থাপ্পড় দিয়ে দাঁত ফেলতে আর জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিতেই পারেন? শিহাব এই মেয়ের সাহস দেখে অবাক। কোথায় পায় এই মেয়ে এত সাহস? শাওনও কখনো এভাবে ওর সাথে কথা বলার সাহস পায় না।
তুমি সায়নকে ভালোবাসো? চারু বিব্রত হয়ে যায়। ও বুঝতে পারে না ওর কি বলা উচিত। যতই হোক শিহাব শাওনের বড় ভাই, ওকে বলা যায় ওর ছোট ভাইকেও ভালোবাসে। এটা নিঃসন্দেহে অস্বস্তিকর, তবে শিহাবকে দেখে মনে হচ্ছে না ওর কোনো অস্বস্তি হচ্ছে। কি হলো, উত্তর দাও না কেন? আমি জানি সায়ন তোমাকে ভালোবাসে, কিন্তু আমার জানা প্রয়োজন তুমি সায়নকে ভালোবাসো কিনা। আপনি জেনে কি করবেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েটা ভাঙার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি না হয়, তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। কারণ জীবনে অনেকেই ভালোবাসে, সবাই আর ভালোবাসার মানুষটিকে পায় না। সেই মানুষটি হয়তো তাকে ভালোবাসে না। একপাক্ষিক ভালোবাসার জন্য শুধু 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 একটা হয়ে যাওয়া সম্পর্ক ভেঙে দেওয়ার কোনো মানে হয় না। মাকে কষ্ট করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করছি, সেটা আর সম্ভব হচ্ছে না। আপনি খুবই স্বার্থপর, স্বার্থান্বেষী মানুষ। শুধুমাত্র নিজের আর মায়ের কথাই ভাবলেন, ভাইয়ের কথাটা একবারও ভাবলেন না? না, ভাবার কোনো কারণ নেই। সায়নকে আমি খুব ভালোবাসি। অনেক ভেবেচিন্তেই আমি সিদ্ধান্ত নিয়েছি। যদি ভালোই বেসে থাকেন তাহলে কিভাবে এই সিদ্ধান্ত আপনি নিতে পারেন? আমি যদি ওকে ভালো নাও বাসি, আপনার কি উচিত আমাকে বিয়ে করা? ও যখন আমাদের বিয়ে দেখবে ওর কষ্ট হবে না? সারা জীবন আমাকে নিজের ভাবি হিসেবে দেখতে কষ্ট হবে না? ও তোমাকে কখনো ও তোমাকে কখনো দেখবে না। যদি তোমার সাথে আমার বিয়ে হয়, তাহলে আমি তোমাকে নিয়ে শহরে চলে যাব। আপনি খুবই বাজে একজন মানুষ। শাওন ভাইকে বিন্দুমাত্র ভালোবাসেন না আপনি। তুমি নিশ্চয়ই জানো, আমরা দুই ভাই। আমার জন্মের 9 বছর পর সায়নের জন্ম হয়। আমার জন্মের পর মা বাবা অনেকে চেয়েছিল আর একটা বাচ্চা নিতে, কিন্তু পারেনি, আল্লাহ দেননি। কিন্তু কবিরাজ দেখান, কিন্তু কোনো কাজ দেয়নি। তখন তেমন ভালো ডাক্তারও ছিল না, বিধায় তারা এক প্রকার আশাই ছেড়ে দিয়েছিল। আমিও চাইতাম আমার একটা ছোট্ট ভাই বা বোন আসুক, সেটা হলো না। গল্পের আসুক লেখিকা স্নেহা ইসলাম প্রিয়া। আমিও এক সময়ের পর আশা ছেড়ে দিই ভাই বোনের। আর আমার সবাই যখন সে আশা ছেড়ে দিই, তখন মায়ের প্রেগনেন্সির ব্যাপারটা সবাই জানতে পারে। আমার বয়স তখন 8। বেশ খুশি ছিলাম ছোট্ট অতিথির আগমনে। 8 মাসের মাথায় জন্ম হয় সায়নের। তখন থেকে সায়ন সবার আদরের। এত চেষ্টার পর জন্ম হয়েছে সায়নের, সবাই তাকে ভালোবাসে, সেটাই স্বাভাবিক। বাচ্চা থাকার কারণে সায়নকে এত ভালোবাসায় আমার হিংসার কারণ হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ আমি নিজেও সায়নকে খুব ভালোবাসতাম। আমার আর সায়নের পছন্দ ছোট থেকেই একই রকম। যেটা আমি পছন্দ করতাম সেটা সায়নের পছন্দ হতো, আবার যেটা সায়নের পছন্দ হতো সেটা আমারও পছন্দ হতো। তাই বাবা মা যেটাই কিনতেন একরকমই কিনতেন দুটোই। পছন্দ এক হওয়ার পরেও আমাদের মাঝে কখনো কোনো জিনিস নিয়ে ঝগড়া হয়নি। কেন জানো? কারণ যা কিছুই একটা থাকতো আর আমাদের দুজনের সেটা পছন্দ হতো, আমি সেটা সায়নকেই দিয়ে দিতাম। কারণ ছোট থেকেই ওর প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি। আর এই কারণে হয়তো ছোট্ট থেকে ও আমাকে সম্মান করত। সেই ছোট থেকেই আজ অব্দি সায়নের সব চাওয়া আমি পূরণ করে এসেছি। এমনকি নিজের অতি পছন্দের সাইকেলটাও পর্যন্ত আমি সায়নকে দিয়ে দিয়েছিলাম। এরপর আর এইরকম সাইকেল আমি দ্বিতীয়বার কখনো পাইনি। কিন্তু আমার আক্ষেপ ছিল না। সায়নের হাসি মুখ দেখলেই আমি আমার সাইকেল হারানোর কষ্ট ভুলে যেতাম। আজ অবধি ওর যত আবদার, যা বাবা মা পূরণ করেনি, সেটা আমি পূরণ করে এসেছি। আর এই কারণেই হয়তো সায়নের জীবনে এখন এমন। যদি আমার সবাই সায়নের এই অতিরিক্ত জেদ সামান্য না দিতাম, তবে সায়নের জীবন আজ অন্যরকম হতো। এই ছোট গ্রামে পড়ে থাকতে হতো না তাকে। সেও হয়তো লেখাপড়া করে আমাদের মতোই প্রতিষ্ঠিত হতে পারত। যাই হোক, তোমাকে এত কথা বলার কারণ, সায়ন একদিন তোমাকে ফোন করে জানিয়েছিল সে চারুলতা নামের এক মেয়েকে পছন্দ করে। কিন্তু সমস্যা, সে মোটামুটি গরিব ঘরের মেয়ে। আর জমিদার বাড়ির বউ হিসাবে মা কখনো গরিবের মেয়েকে আনবে না। সেদিন থেকে আমি ধনী পরিবারের মেয়েদের নামে মায়ের কাছে বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে শুরু করলাম। অর্থাৎ বউয়ের সাথে শাশুড়ির মেলে না। সারাদিন তারা ঝগড়া করে, আবার গরিব পরিবারের মেয়ে সম্পর্কে বললাম তারা শাশুড়িকে খুব মানে। ছেলে বিয়ে করলে গরিব মেয়েই করানো উচিত, আর নিজের গ্রামের মেয়ে হলে আরোই ভালো, ইত্যাদি ইত্যাদি। এইভাবে পুরো 1.5 মাস লাগিয়ে আমি মায়ের ব্রেন ওয়াশ করলাম। বলাই বাহুল্য, আমি তখনও তোমাকে দেখিনি, সব কিছুই ঠিকঠাক ছিল। আমি মায়ের ব্রেন ওয়াশ করে সক্ষম হলেও কিছুটা গন্ডগোল হয়ে যায়। মা সায়নের বিয়ে কথা না ভেবে আমার বিয়ের কথা ভাবতে শুরু করে। ব্যাপারটা জানতে পেরে আমি বেশ অবাক হয়েছিলাম। আমার মাথায় ছিল না আমার বিয়ের আগে মা সায়নের বিয়ে দেবে না। পরে আমি
ভাবলাম আমি আগে না হয় বিয়ে করেই নি, তারপর সায়নকে তার পছন্দ মতো মেয়ের সাথে বিয়ে দেওয়া যাবে। এমন মনোভাব নিয়ে আমার ঢাকা থেকে গ্রামে আসা। এই অবধি বলে শিহাব একটা দীর্ঘশ্বাস ছাড়লো। চারু বুঝলো না সে থেমে গেল কেন। কি হলো, চুপ করে গেলেন যে? এখন আমি যা বলবো চুপচাপ শুনে যাবে। এরপর ঘটনা তুমি বেশ অনেকটাই জানো আর জানবে, কিন্তু এর মাঝে তুমি কোনো প্রশ্ন করবে না তো দূরের থাক, একটা টু শব্দও করবে না, মনে থাকবে? চারু হ্যাঁ বোধক মাথা নাড়ল। এইবার শিহাব বলতে শুরু করলো। আমি গ্রামে ফিরে আসি প্রায় 10 বছর পর। এই 10 বছরে শুধু বড় অনুষ্ঠান ছাড়া আমার গ্রামে আসা হয়নি। আর অনুষ্ঠানে এসেও সর্বোচ্চ 2 কিংবা 1 দিনে থাকতাম। ফলাফল, আমার গ্রাম আমার অপরিচিত হয়ে গেল। মা যখন আমার বিয়ের কথা ভাবে তখন আমি গ্রামে আসি হাতে কম আর সময় নিয়ে। অর্থাৎ এখন যে আমি গ্রামে আছি সেটা শুধুমাত্র এই 1 মাসেরই জন্য। এর মধ্যে আমি বিয়ে শেষ করে আমি ঢাকায় চলে যাব। এমনই কথা হচ্ছে, আমার আর বউকে 2 থেকে 3 মাসের মধ্যে সেখানে নিয়ে যাব। যাই হোক, গ্রামে আসি রাতে আর পরের দিন বের হই। গ্রামটা ঘুরে দেখার ইচ্ছা পোষণ করি। 10 বছরে অনেকটাই বদলে গিয়েছিল গ্রামটা, কিন্তু আমার কখনো সেটা দেখার সময়ও হয়নি। দুপুর হতেই বাড়ির দিকে ফিরতে লাগলাম আমি, কিন্তু তখনই কারো চিৎকার শুনতে পেলাম। আমার গন্তব্য একেবারে উল্টো দিকে। ভাবলাম কেউ হয়তো বিপদে পড়েছে, তার সাহায্য দরকার, তাই এগিয়ে গেলাম সেদিকে। মধ্যবয়স্ক এক ভদ্রলোক নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে চোর করে কোথাও নিয়ে যাচ্ছে। আমার জীবনে দেখা সবচেয়ে বাজে দৃশ্য বোধ হয় সেটাই ছিল। সেখানে চিৎকার করে পড়লাম, ওখানে কে? দূর থেকে বুঝলাম ভদ্রলোক মেয়েটার হাত ছেড়ে দিয়েছে। কিছুটা এগোতেই লোকটাকে চিনলাম, আমাদের আন্ডারে কাজ করা লোকটা। আর তার ঠিক পাশে ভয়ানক চেহারায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার চোখে মুখে ভয় স্পষ্ট। এই শীতও বেশ ঘেমে গেছে সে। কপালে নাকে হীরের টুকরোর মতো বিন্দু বিন্দু ঘাম। লম্বা চুলে বেনি করা, বেনি থেকে কিছু চুল খুলে এসে তার গলায় পেঁচিয়ে এসেছে। কিছুক্ষণ পরপর শুকনো ঢোক গিলছে বাচ্চা মেয়েটি। সারা জীবন নিজের মনে কল্পনা করা রাজকুমারীর সাথে এত মিল কোনো মেয়ের সাথে পাইনি কখনো আমি। প্রথম দেখাতেই যেন একটা হৃদস্পন্দন মিস করলাম আমি। দেখে মনে হচ্ছিল মেয়েটা আমার চেয়ে বয়সে হয়তো 8-9 বছরের ছোট হবে, এমনই কিছু ধারণা নিয়ে এসেছিলাম। তবে মেয়েটার বয়স নির্ণয়ের ক্ষেত্রে আমি অতটা কাঁচা সেটা অবশ্যই আমি পরে বুঝতে পেরেছিলাম। আমার পছন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মাঝে জানতে পারলাম এই মেয়েটি যাকে তার ভাই ভালোবাসে। ভুলটা আমারই ছিল। ছোট থেকেই আমার আর শাওনের পছন্দ এক, তাই শাওন তাকে পছন্দ হয়েছে স্বাভাবিকভাবে আমারও তাকে পছন্দ হবে। এটা হয়তো আমার কাছে খুব একটা অস্বাভাবিক ছিল না। খুব দ্রুত নিজেকে মানিয়ে নিলাম। ছোট থেকে এমন হয়ে আছে, আমাদের দুজনের একসাথে যেটা পছন্দ হয় আমি সেটা শায়নকেই দিয়ে দিই। আর এই ক্ষেত্রে তো শায়নে আমাকে আগেই পছন্দের কথা বলেছিল। তোমাকে ভালোবাসে আটকে রাখার কোনো কারণে আমার মধ্যে ছিল না। মনে মনে ঠিক করে নিলাম মা যেই মেয়েকে আমার জন্য ঠিক করে রেখেছে তাকেই বিয়ে করে নেব আমি। তবে সেখানেই ভাগ্য আমার সহায় হলো না। মা আমার জন্য তোমাকেই পছন্দ করলো। সায়নের কথা ভেবে মানা করলাম মাকে, বললাম মেয়ে পছন্দ হয়নি। মা মানলো না। তোমাকে পছন্দ না হওয়ার কোনো কারণে ছিল না। মেয়ের বয়স কম এই অজুহাত মানলেন না। গ্রামে নাকি এই বয়সেই বিয়ে হয়। সেদিন তোমার সাথে দেখা হওয়ার পর থেকে নিয়মিত নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছি আমি, কিন্তু বিশ্বাস করো আমি এই প্রথমবারের মতো আমি ব্যর্থ। এই প্রথমবার শাওনকে কোনো কিছু দিতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমার মতে শাওনের তোমাকে পাওয়া উচিত। ও এতদিন যাবৎ ভালোবেসে এসেছে তোমাকে, কিন্তু তোমার অচেতন মন সেটা কিছুতেই মানতে পারছে না। এর কারণ কি তুমি জানো? কারণ হলো আমার অনন্য পছন্দের জিনিসের তুলনায় তুমি অনন্য। তোমার তুলনা সম্ভব নয়। অন্য জিনিসগুলো হয়তো আমি মনোযোগ দিয়ে খোঁজাখুঁজি করলে এরকম আরেকটা জিনিস খুঁজে পেতাম, কিন্তু তুমি তো একটাই আছো। তোমাকে কিভাবে আরেকটা খুঁজে বের করবো আমি? অতঃপর সিদ্ধান্ত নিলাম তোমাকে সব জানাবো। তুমি আর সায়ন যদি একে অপরকে ভালোবাসো তাহলে আমি সরে আসবো, আর যদি না বাসো তাহলে তোমাকে সময় নিতে বলবো। তুমি যাকে চাইবে তাকে বেছে নিবে। তুমি তাকে বেছে নিবে সেই সিদ্ধান্ত আমার নয়, কারণ তুমি কোনো জিনিস নও।
তুমি মানুষ, তোমার প্রাণ আছে, অনুভূতি আছে, আকাঙ্ক্ষা সবই আছে। তোমার ইচ্ছা অনুযায়ী তুমি কাউকে বেছে নিবে, তবে আমি বলবো তুমি যেন সায়নকেই বেছে নাও, কারণ সব দিক থেকে সায়ন তোমার জন্য ভালো হবে। তোমরা একে অপরকে আগে থেকে চেনো, বয়স ভারসাম্য আছে, ও তোমাকে অনেক আগে থেকে ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু সায়ন পারবে না। ছোট থেকেই ও যা চেয়েছে তা পেয়ে এসেছে, ও তাই হঠাৎ করে নিজের এই অমূল্য জিনিস হারাতে দেখতে পারবে না সে। এখন জিজ্ঞাসা করতেই পারো সব জেনেও আমি কেন তোমাকে বেছে নিতে বলেছি? নিজে চলে গেলেই তো হয়। আমার উত্তর হবে, আমি যদি নিজে চলে যাই তাহলে সব সময় মনে হবে আমি সরে না গেলে তুমি আমার হতেও পারতে। কিন্তু তুমি নিজেই যদি সায়নকে বেছে নাও তবে আমার এমন কিছু মনে হবে না, আমি শান্তি পাবো। আর সায়নও। ও আরেকটা কথা, তুমি ভেবো না সায়নকে বিয়ে করলে আমাকে সর্বক্ষণ তোমাকে সর্বক্ষণ আমার সামনে থাকতে হবে। আমি আগেই বলেছি গ্রামে আমি বেশি আসি না, 2 ঈদে এসে 1-2 দিন করে থেকে যাই, আর কোনো বিয়ে হলে আসি। তাই তোমাকে আমার সামনে থেকে অস্বস্তিতে পড়তে হবে না, এমন কিছু ভাবার কোনো কারণে নেই। এখন তুমি বলো, তুমি কি সায়নকে ভালোবাসো? শিহাবের কথা শুনে চারু ঝিম মেরে বসে রইল। পৃথিবী যেন ঘুরছে তার। এমন কিছু শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। আজ ও এত বড় ধাক্কা খাবে তা সে কল্পনাও করতে পারেনি। চারু উত্তর দেওয়ার মতো কিছু পাচ্ছে না। শিহাবকে কি বলা উচিত হবে? ও শাওনকে ভালোবাসে? শিহাব হয়তো চারুর উদ্বিগ্নতা বুঝতে পারল। আমি বুঝতে পারছি তুমি বলতে পারছো না, অস্বস্তি হচ্ছে হয়তো। তুমি যদি শাওনকে ভালোবাসো তাহলে আমাকে ইশারা দাও, মানে আমার বা পাশের ঘরটাই মিলির ঘর। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে এখান থেকে উঠে চলে যাও, বাকি যে কথা আছে সেটা আমরা পরে বলবো। আর যদি না পাসো, অর্থাৎ তুমি ভাবার জন্য সময় নিতে চাও, তাহলে 1 মিনিট এখানে চুপচাপ বসে থাকো। চারু আরো 10 সেকেন্ড মতো সেখানে বসে রইল। তারপর ধীরে ধীরে উঠে দরজা খুলে মিলির ঘরের দিকে চলে গেল। চারু চলে যাওয়া দেখে শিহাব একটা দীর্ঘশ্বাস ছাড়লো। ভালোই হয়েছে, এটাই হওয়া উচিত ছিল। চারুলতাকে যখন দেখেছিল তখন মনে হয়েছিল এখন হয়তো আর সে চারুকে ছাড়তে পারবে না। সে এত বছর শাওনকে যা দিয়ে এসেছে, এখন তার বিনিময়ে ওর থেকে ওর সবচেয়ে মূল্যবান সম্পদকে কেড়ে নিতে চলেছে। এমনটা হলে সারা জীবন আফসোস করতো ও। ভালোই হয়েছে চারু চলে গিয়েছে। চারু মিলির কাছে চলে যাওয়ার পর আর কোনো কথা হয়নি শিহাব আর চারুর মধ্যে। শাওন এখন গ্লাস ভরে ভরে পানি খাচ্ছে। জমিদার গিন্নি ওর হাত থেকে আচার কেড়ে নিতেই ও আবার পানি নিয়ে বসেছে। ওর ঠিক কি পরিমাণ ঝাল লাগছে তা ওকে দেখেই বোঝা যাচ্ছে। তবে ও এত ঝাল আচার কেন খেলো সেটাই কেউ বুঝতে পারছে না। অনেক কাজ পড়ে থাকায় সেদিকে কেউ কোনো নজর দিল না। শুধু শাওনের দাদি 1 বাটি চিনি এনে দিল তাকে। শাওন সেই চিনি খেয়ে ঝাল নিবারণের চেষ্টা চালাচ্ছে। শাওনকে দেখে সত্যি খুব মায়া লাগছে চারুর। শাওনের চোখ মুখ এমনিই বেশ মায়া কাজ করে। আচ্ছা, মায়াবতীর পুরুষবাচক শব্দ কি? পুরুষদেরও কি মায়াবতী বলা হয়? বলা হলে শাওনকে নিঃসন্দেহে মায়াবতী বলা যেত। চারু এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাওনের দিকে। কারোর দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলে অপর পাশের ব্যক্তি সেটা বুঝতে পারে। শাওনও পারল, কিন্তু সে যখনই চারুর দিকে তাকালো চারু মাথা নিচু করে ফেললো। কিন্তু আজ এখানে অন্য কিছুও হতে পারত। এরই মাঝে শাওনের দাদি শিহাবকে ডাকাডাকি করতে শুরু করে দিল। তার ইচ্ছে তিনি তার নাতি আর নাতবউকে একসাথে দেখবেন। ওনার চিৎকার চেঁচামেচিতে এক প্রকার বাধ্য হয়েই নিচে নেমে এলো শিহাব। এই প্রথম হামিদ শিহাবকে দেখলো। এই শিহাব হামিদেরও 12 বছরের বড়। ওর সাথেই নাকি ওর ছোট বোনের বিয়ে ঠিক করা হয়েছে। চারু কি কোনো দিক থেকে কম? কেন তার বিয়ে নিজের চেয়ে বয়সে এত বড় লোকের সাথে হবে? যদিও শিহাবকে দেখে বোঝার উপায় নেই ওর বয়স 30, 25-26 বলে অনায়াসে চালিয়ে দেওয়া যায়, সবাই বিশ্বাসও করবে। তাও এই ব্যাপারটা হামিদের কাছে ভালো লাগছে না। শিহাব এসে চারুর বিপরীত সোফায় বসতে চাইলে তার দাদি তাকে বাধা দিয়ে চারুর সাথে বসতে বলল। শিহাব জানে চারু তার ছোট ভাইয়ের হবু বউ, তাই তার সাথে বসতে বেশি অস্বস্তিই লাগছে। আবার ভাবছে এইটাই হয়তো শেষবারের মতো ওর পাশে বসা, তাই অস্বস্তি রাখলো না মনে। ভালোবাসা অপরাধ নয়, সেও ভালোবেসেছে, শাওনও ভালোবেসেছে।
চারুও ভালোবেসেছে। অন্যায় তো করেছে প্রকৃতি, এমনটা তো হওয়ার কথা ছিল না। সব কিছু একই রকমের পছন্দ করে বলে কি জীবনসঙ্গিনীও একই মানুষকে পছন্দ করতে হবে? এতে অবশ্য কারোরই কোনো দোষ নেই। শিহাব যদি প্রথমেই চারুকে দেখে নিত তাহলে হয়তো আর তাকে এমন অবস্থায় পড়তে হতো না। দাদিকে দেখানো শেষ হতেই শিহাব উঠে যেতে চাইলো। আজ খুব জোরে বৃষ্টি হবে, রেডিওতে শুনেছিলাম। হয়তো তোমাদের থাকতে হতে পারে। যদি থেকে যাও তাহলে তোমার সাথে আমার কথা আছে। আমিও যাব, চিন্তা করো না। কোথায় যাবেন? আর রাতে দেখা না করাটাই ভালো বলে মনে হয়। দেখা করা জরুরি। আমার কথা শেষ হয়নি। আমি আসবো তোমার ঘরে। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। মেয়েদের আমি সম্মান করতে জানি। আর যাকে আমি ভালোবাসি তাকে কখন আমি অসম্মান করব না, এতটুকু জেনে রাখো। শিহাব আর চারুর এমন ফিসফিসিয়ে বলা কথা চোখ এড়ালো না শাওনের দাদির। কি গো নাতি, হবু বউয়ের লগে এত কথা কি? কয়দিন সবুর করো, তারপর তো কথা কনের জন্য সারা জীবনে পাইবা। দাদির কথা শুনে ঘরে থাকা প্রত্যেকেরই হাসি উঠলো। অনেকে জোরে হাসলো, আবার অনেকে মুচকি হাসলো। হাসলো না কেবল শাওন, চারু আর শিহাব। চারু একবার শাওনের দিকে তাকালো, সে অন্যদিকে তাকিয়ে আছে। একবারের জন্যও ওদের দিকে তাকাচ্ছে না। ওরই বা কি দোষ? ও তো স্বীকারই করেছে শিহাবের সাথে ও চারুকে সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত শিহাবের কথাই ফলল। সন্ধ্যার পর থেকে বেশ জোরে সোরে বৃষ্টি শুরু হলো। শীতকালে এমন বৃষ্টি আগে কখনো নামতে দেখেনি চারু। এইটা হয়তো শীত নামিয়ে দেওয়া বৃষ্টি। রাস্তাঘাট কাদায় মাখামাখি হয়ে গেছে। এ সময় কোনো গাড়িও পাওয়া যাবে না। এই বৃষ্টির মাঝে কে ছুটবে নিজের গরু গাড়ি নিয়ে? বাধ্য হয়েই জমিদারের বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নেন তারা। মনোরমা বেশ অস্বস্তি হচ্ছিল। এভাবে এই বাড়িতে থাকতে কিন্তু বাড়ির প্রত্যেকের সুন্দর ব্যবহারে বেশিক্ষণ এই অস্বস্তি টিকল না। সবাই তাদের আলাদা যত্ন করছে। ছেলের হবু শ্বশুর শাশুড়ি বলে কথা। নাজিমুদ্দিন আর মনোরমাকে এক ঘরে দেওয়া হলো। হামিদের জন্য এক ঘর আর চারুর জন্য এক ঘর। চারুর ঘরটা শিহাবের ডান পাশে। এই প্রথমবারের মতো একা ঘরে ঘুমোতে যাচ্ছে চারু। যদিও হামিদ অন্য ঘরে থাকে, কিন্তু সেখানে তো কোনো দরজা নেই, তাই আর আলাদা মনে হয় না। কোনো কিছু হলেই সাথে সাথে হামিদকে ডাকা যাবে, কিন্তু এখানে সে একদম একা। খাওয়া দাওয়া শেষ করে রাত 8টার মধ্যেই ঘুমোতে চলে গেল সবাই। বাইরে এখনো ঝুম বৃষ্টি হয়ে চলেছে। চারু ঘরে ঢুকতেই বেশ বড় একটা খাট দেখতে পেল। সে চৌকিতে ঘুমায়, কে জানে খাটে ঘুম আসবে কিনা। আবার বেশ নরম একটা কম্বল দেওয়া হয়েছে তাকে। চারু কোনো রকমে শুয়ে পড়ল। তার মনে হচ্ছিল এই নতুন পরিবেশে একটুও ঘুম হবে না তার। কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল করে ঘুমরাজ খুব দ্রুতই তার চোখে অবস্থান করলেন। অপরদিকে শিহাবের যে তার ঘরে আসার কথা সেটা বেমালুম ভুলে গেল সে। কিছুক্ষণের মাঝে কিছু আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় চারুর। দেওয়ালে পেন্টিং এর পিছনে থেকে আওয়াজ আসছে। চারু উঠে বসলো। কিছুক্ষণের মাঝেই পেন্টিংটা জানলার মতো করে খুলে কেউ ভেতরে ঢুকলো। চারু হতভম্বের মতো তাকিয়ে সেদিকে। এতক্ষণে ঘুমরাজ তার চোখ থেকে পালিয়েছে। আপনি ছবির ভিতর থেকে কিভাবে এলেন? গুপ্ত দরজা। সেখান থেকে ঢুকতে ঢুকতে জবাব দিল শিহাব। ঢুকেই চারুকে কিছু বলতে যাবে, তারপরেই অন্যদিকে ঘুরে গেল সে। গুপ্ত দরজা কেন? এই জমিদার বাড়ি অনেক আগে বানানো হয়েছে, আর শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য গুপ্ত দরজাও লাগানো হয়েছে। একটা বিশেষ চাবির মাধ্যমে ওই দরজা খোলে। একটা অবশ্য আমি আর বাবা ছাড়া কেউ জানে না। পরে আবার আমি আর সায়নও আমাদের পরিবারের জেনারেশন এইভাবে এগোতে থাকবে আর কি। চারু খেয়াল করলো কথাটা বলার সময় শিহাব বিন্দুমাত্র তার দিকে তাকালো না। আপনি ওদিকে তাকিয়ে আছেন কেন? নিজের দিকে তাকাও, তাহলেই বুঝবে। শিহাবের কথা বুঝতে না পেরে চারু নিজের দিকে তাকালো। অবাক হয়ে খেয়াল করলো তার শরীরে ওড়না নেই। হায় আল্লাহ, ও শিহাবের সামনে এভাবে বসে আছে! ছি! চারু তাড়াতাড়ি নিজের গায়ে ওড়না জড়িয়ে নিল। আপনি আমাকে আগে বলেননি কেন? তুমি যেটা নাওনি আমি সেটার নাম ভুলে গিয়েছিলাম, সেটা মনে করার চেষ্টা করেছিলাম। চারু অবাক হয়ে বসে রইল। শিহাব কিনা ওড়নার নাম ভুলে গিয়েছিল। অবশ্য অবাক হওয়ার কিছুই নেই, শিহাব তো আর ওড়না পরে না। তো যেটাই বলতে এসেছি সরাসরি বলি, এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমি। বিয়ে ভেঙে দিব, এর জন্য আমার তোমার সাহায্য চাই।
আমি আপনাকে সাহায্য করতে পারবো না, যা করার আপনাকেই করতে হবে। কেন সাহায্য কেন করতে পারবে না? বাবা যদি জানতে পারে আমার মাকে মেরে ফেলবে। মা ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। চারুর কথাটা যেন কেমন অসহায়ের মতো শোনালো। শিহাবেরও বেশ মায়া লাগছিল চারুর উপর, তাই কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যেতে উদ্বুদ্ধ হলে সে। চলে যাচ্ছেন যে? কিছু তো এখনো বললেনই না। কি বলো? আমি এসেছিলাম তোমার সাহায্য চাইতে, তুমি যেহেতু পারবে না তাই আমাকে যা করে করতে হবে। শিহাব চুপচাপ চলে গেল। এত কষ্ট করে এই দরজা খোলাই বৃথা হলো। চুপচাপ আবার দরজা লাগিয়ে নিজের ঘরে শুয়ে পড়ল সে। ঘুম আসছে না তার। চারুকে যেদিন থেকে দেখেছে সেদিন থেকেই তার ঘুম হচ্ছে না আর। চোখ বন্ধ করলেই চারুর সেই ভয় মিশ্রিত চেহারাটা চোখে ভাসে। না, এভাবে ঘুমানো সম্ভব নয়। সে ছবি আঁকতে শুরু করলো। যখনই ও কোনো কিছু দ্বারা কষ্ট পায় তখনই সে ছবি আঁকে। এইবার সে ভিন্ন কিছু চেষ্টা করলো। চারুকে নিজের ছবিতে ফুটিয়ে তুলতে চাইল সে। প্রথমেই চারুর ভয় মিশ্রিত একটি ছবি এঁকে ফেলল সে। ইস, এমনই এক রাজকুমারীকেই তো সেই নিজের মনে স্বপ্নে স্থান দিয়েছিল। তাহলে এই রাজকুমারী কেন তার হলো না? শিহাব আরো বেশ কয়েকটি ছবি আঁকলো তার। চারুকে আঁকতে গিয়ে যেন চারুতে মত্ত হয়ে গিয়েছে সে। অবশেষে শিহাব আরো একটি পাগলামি করে ফেললো। শিহাব একটি ছবি আঁকলো যাতে দেখা যাচ্ছে ও পরম যত্নে জড়িয়ে ধরে রেখেছে চারুকে, আর চারুও শিহাবকে ভালোবেসে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করে রেখেছে। কিন্তু আফসোস, এইটা আর কখনোই হবার নয়।